হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের হাজী মোহাম্মদ দানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে। সো দেখতেই পাচ্ছ আজকে আমরা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে যে প্রথম লেকচারটা আছে ওইটা আমরা কমপ্লিট করব। অ্যান্ড এইটার ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে আমরা আসলে আমাদের লেকচারগুলো কেমনভাবে সাজাইছি, যেখানে আসলে মোটামুটি আমাদের 3টা করে চ্যাপ্টার থাকবে, ঠিক আছে? সো আমাদের P1 যে লেকচারটা আছে, P1 লেকচারে আমাদের 3টা চ্যাপ্টার থাকবে। একটা হচ্ছে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা ভৌত জগৎ এবং পরিমাপ, এরপরে থাকবে আমাদের ভেক্টর, আর এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের নিউটনিয়ান মেকানিক্স, ঠিক আছে? সো আই গেস আমাদের মনে হয় এটা আমাদের কাইন্ড অফ কোশ্চেন ব্যাংকিং সলভিং ক্লাস, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। সো আমরা বিগত বছর যেসব কোশ্চেন আসছে ওইসব আমরা হচ্ছে সলভ করবো, প্লাস রিলেটেড যত থিওরি আছে ওইটা আমরা কমপ্লিট করার চেষ্টা করবো, ঠিক আছে? সো সাথে থাকবো আমি মাহবুব রহমান জিবরান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। সো চলো ক্লাসটা আমরা শুরু করি। তো দেখো আমাদেরকে যেটা কি বলে দেওয়া আছে, আমাদেরকে বলে দেওয়া আছে যে এটা আমাদের ভৌত জগৎ এবং পরিমাপের কোশ্চেন। সেটা আমাদেরকে বলে দিচ্ছে যে একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ কি দেওয়া আছে, এটা গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ মানে কি করতে পারি, এখানে আমাদের যেটা বলে দেওয়া আছে যে এইটা ব্যাসার্ধ হচ্ছে আমাদের 2.5 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার। তারা আসলে আমাদের কি বোঝা যায়, এটা দ্বারা বোঝা যায় যে এইটা হচ্ছে আমাদের সেই প্রকৃত মান। এটা কি বলতো, আমাদের প্রকৃত মান। মানে আমি অনেকবার যদি একটা জিনিসের দৈর্ঘ্য মাপি, কিংবা এটা তো ব্যাসার্ধ মাপতেছি তাই তো, তাহলে কোনো একটা জিনিসের যদি ব্যাসার্ধ অনেকবার মাপি, তাহলে গড় করলে আলটিমেটলি কাইন্ড অফ আমাদের 2.5 মানা যায়, যেটাকে আমরা ধরে নিতে পারি যে না এটা আমাদের সঠিক। 2.5 সেন্টিমিটার কি আমাদের সঠিক। বাট আমি যখন মাপতেছি না, তখন আমার কি হইতে পারে, আমি হয়তো বা 0.2 বেশি মাপতে পারি, হয়তো বা কম মাপতে পারি, এই জন্য আমাদের প্লাস মাইনাস দেওয়া আছে, ঠিক আছে? 0.2 বেশি মাপতে পারি, হয়তো বা কম মাপতে পারি, এই জন্য প্লাস মাইনাস দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই কি বলতো, এটা সেই হচ্ছে আমাদের কি ত্রুটি। এটা কি আমাদের ত্রুটি, এই হচ্ছে কথা। তো আমাদেরকে যেটা কোয়েশ্চেন বলছে সেটা হচ্ছে আমাদের বলছে যে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত, আয়তন পরিমাপে শতকরা ত্রুটি, ঠিক আছে? সো এমন ম্যাথ আমরা যখনই দেখবো তখন আমরা সবার আগে সূত্রটা লিখে দিব যে আয়তন পরিমাপ আসলে কিভাবে বের করে, ঠিক আছে? সো আমাদের কি বের করলাম, আমাদের একটা গোলক বললাম, গোলকের ক্ষেত্রে আমরা যদি আয়তন বের করতে চাই, তাহলে আমাদের আয়তন ভি ইজ ইকুয়াল টু আমরা জানি যে 4/3 পাই আর কিউ। এটা জানি না, এটা তো জানি নাকি। এই যে আমরা জানি যে আমরা গোলকের ক্ষেত্রে আয়তন যদি বের করতে চাই সেটা হবে আমাদের 4/3 পাই আর কিউ, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি কি বলতো, আমাদের 4/3 তো একটা কনস্ট্যান্ট, এটার উপর কি আসলে এটা কি ত্রুটি করতে পারে, আমি কি ভুল করতে পারি কি 4/3 লিখতে? ভুল তো করবো না। তবে পাই এর মান 3.1416, এইটা মাপতেও কি আমি ভুল করবো? এটা তো আমি মাপবই না, এটা তো আমি লিখে ফেলবো। তাহলে আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের আর যেটা আছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের উপরে আসলে আমাদের এই ভলিউমটা নির্ভর, ভলিউম বা আয়তনটা কি করতেছে, মানে ডিপেন্ড করতেছে। তাহলে আমি আর নির্ণয় যদি আমরা ভুল করি, তাহলে আমাদের ভি নির্ণয় বা আয়তন নির্ণয় ভুল হবে। তাহলে এখন আমরা সবার আগে বের করার চেষ্টা করব যে আমাদের আর নির্ণয়ে হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় আসলে আমাদের কতটুকু শতকরা ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি হয়েছে, ওইখান থেকে আমরা আসলে ভিটা বের করার চেষ্টা করবো, বা ভি নির্ণয় কতটুকু ত্রুটি বের হবে সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এই তো। তাহলে আলটিমেট আমরা দেখার চেষ্টা করবো যে আমাদেরকে বলে দিচ্ছে ব্যাসার্ধ নির্ণয়। সো ব্যাসার্ধ নির্ণয়ের যে শতকরা ত্রুটি, সেটাকে আমরা লিখতে পারি যে উপরে হবে আমাদের ডেল আর, মানে কতটুকু ত্রুটি হয়েছে, আর ভাগ দিব হচ্ছে আমাদের প্রকৃত মান দ্বারা, মানে প্রকৃত মানের সাপেক্ষে কতটুকু আসলে আমাদের ত্রুটি হয়েছে, সেটাকে যদি আমি 100 দ্বারা গুণ করে দেই, আলটিমেটলি আমি পেয়ে যাব কি বলতো, আমি যেটা পেয়ে যাব সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয় কতটুকু শতকরা ত্রুটি হয়েছে, ঠিক আছে? সো এই যেগুলো আমরা কি পাচ্ছি, উপরে হচ্ছে আমাদের ডেল আর, মানে আর এর ত্রুটি কত দেখতে পাচ্ছি 0.2 সেন্টিমিটার। তাহলে দেখতে পাই এখানে 0.2, ভাগ দিব কত দ্বারা, ভাগ দিব হচ্ছে আমাদের প্রকৃত মান, প্রকৃত মানটা আমরা 2.5, ওকে 2.5 ইন্টু 100%, 100%, হ্যাঁ এই তো জিনিসপাতি, ওকে। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা যেটা করতে পারি যে আমরা কি করতে পারি, উপরে 10 দিয়ে গুণ করে দেই, তাহলে 10 দিয়ে যদি গুণ করে দিলে এটা হয়ে যাবে আমাদের 2, নিচে 10 দিয়ে গুণ করে দিলে এটা হচ্ছে আমাদের 25। এটুক তো মানা যায় নাকি? এটুক মানা গেলে ইন্টু 100 যদি আমরা করি, তাহলে আমরা দেখো এখানে একটা কাটাকাটি করতে পারি, কি করতে পারি, কাটাকাটি করতে পারি। কাটাকাটি যেটা করতে পারি 25 আর 100 কাটাকাটি করলে পাচ্ছি এখানে 4, আর 4 আর হচ্ছে আমাদের 2 যদি আমরা গুণ করে দিই, তাহলে 4 দুগুণা 8, 8%। মানে আমি যদি ব্যাসার্ধ নির্ণয় করতে চাই, তাহলে সেখানে আমাদের 8% ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে। 8% কি ত্রুটি হইতে পারে, এই হলো জিনিসপাতি, ঠিক আছে? আচ্ছা, এতটুকু আমরা এখান থেকে বুঝে ফেলছি। এইবার আমাদেরকে যেটা বুঝতে হবে যে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের ভলিউম নির্ণয় কতটুকু ত্রুটি হইতে পারে, ঠিক আছে? তো সেটার জন্য আমরা কি করব, আমরা ভলিউম নির্ণয় বা আয়তন নির্ণয়, সেটা হচ্ছে উপরে আমাদের ডেল ভি আর নিচে হচ্ছে আমাদের ভি ইন্টু হচ্ছে আমাদের 100%। তাহলে ঠিক আছে, এইটা আমরা বের করার চেষ্টা করবো, ঠিক আছে? তো বের করবো কার মাধ্যমে, ব্যাসার্ধতে যে ত্রুটি হয়েছে, ব্যাসার্ধ নির্ণয় যে ত্রুটি হয়েছে সেটা আমাদের বের করার চেষ্টা করবো, তাই তো? আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ব্যাসার্ধর উপরে আছে একটা পাওয়ার আছে, কি আছে, একটা পাওয়ার, সেটা হচ্ছে আমাদের 3 আছে। মানে আলটিমেটলি আমরা ব্যাসার্ধকে কাইন্ড অফ 3বার মাপতেছি, এমন টাইপের না। মানে গুণ যদিও করি, মানে ত্রুটিটা কয়বার গুণ হবে, 3বার গুণ হবে না। এই জন্য আমরা যখন ত্রুটি নির্ণয় করবো না, আর এর মাধ্যমে যখন ত্রুটি নির্ণয় করবো না এই ভলিউমের,
তারপর আলটিমেটলি আমরা আর কে আসলে 3 দ্বারা গুণ করে দিব, আর এর যে ত্রুটিটা হবে ওটাকে আমরা 3 দ্বারা গুণ করে দিব, সিম্পল কথা। তাহলে এটা আমরা যদি অন্যভাবে বলতে চাই যে আমাদের আমরা প্রথম সূত্রটা লিখবো, সূত্রতে দেখবো যে যেইটার ত্রুটি বের করবো ওইটার পর পাওয়ার কত, পাওয়ার যেটা আছে সেটা কাইন্ড অফ সামনে চলে আসবে, যেটা পাওয়ার ছিল এখানে 3 না 3 সামনে চলে আসবে। তাহলে 3 যদি আমরা সামনে বসাই দিই তাহলে এখানে পাচ্ছি আমাদের 3 আর এখানে হচ্ছে আমাদের ডেল আর বাই আর, মানে আর নির্ণয়ের যে শতকরা ত্রুটি ওটার সাথে গুণ করে দিব, শেষ। তাহলে দেখতে পাচ্ছি কত, এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ডেল আর বাই আর ইন্টু 100% ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 8। তাহলে আলটিমেটলি আমাদের 3 ইন্টু 8%, 3 ইন্টু কি 8%, তাহলে 3 আটা কত হবে 24, 3 আটা কত হবে 24%, এই যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের আনসার। সো আমরা এখানে যেটা দেখতে পাবো এখানে আমাদের আনসারটা 8% আমাদের হবে না, এত পার্সেন্ট হবে না, এত পার্সেন্ট হবে না, এই জিনিসটা আমাদের একটু ভুল দেওয়া আছে, এটা আমাদের 24% হওয়ার কথা ছিল, ঠিক আছে। সো আলটিমেটলি আমাদের আনসার হবে আমাদের কোনটা, এইটা, ঠিক আছে। ওকে, এরপরে দেখি আমাদেরকে বলছে যে এক পিকো, পিকো এর একক কি, ঠিক আছে। সো এগুলো জিনিসপাতি তো মুখস্থ জিনিসপাতি, এখানে আসলে আমাদের তেমন বোঝানোর তেমন কিছু নাই। সো এক পিকো মানে হচ্ছে আমাদের এক পিকো, ধরো সাপোজ এক পিকো মিটার চিন্তা করলাম, কি করলাম এক পিকো মিটার, তাহলে এক পিকো মিটার ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমাদের 10⁻⁻12 মিটার, মানে আমাদের মিটার থেকে আমাদের পিকোটা আরো ছোট। তাহলে এক পিকো মিটার যদি আমি বের করি, এক পিকো মিটার ইজ ইকুয়াল টু আমাদের 10⁻12 মানে 10⁻12 মিটার, ঠিক আছে। ওকে, তাহলে 10⁻12 কোনটা, এই যে ডি নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলছে সেটা আমাদেরকে বলছে যে সৌরকোষ একটি কোন ধরনের যন্ত্র। সো এক নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের অ্যানালগ, ঠিক আছে। অ্যানালগ মানে কি, অ্যানালগ মানে হচ্ছে কাইন্ড অফ এটা আমাদের মানে কাইন্ড অফ আমি এখনো মডার্নে যাইনি, মডার্ন হইনি, কাইন্ড অফ মনে হয় যে না এটা জাস্ট আমাদের জাস্ট অ্যানালগ বলতে বোঝাচ্ছে, ধরো সাপোজ আমি বাইসাইকেল যদি চালাই, বাইসাইকেল মানে কি আমি পা দিয়ে চালাচ্ছি, কাইন্ড অফ এটা অ্যানালগ। বাট আমি যদি ওইটাকে যদি আমি গাড়িতে কনভার্ট করে ফেলি, ওটা আমাদের ব্যাটারি ধারা চলতেছে, তাহলে ওইটা হয়ে যাবে আমাদের বলতো, ওইটা হয়ে যাবে আমাদের ডিজিটাল। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে সৌরকোষ যেটা আছে, যেটা আমরা সোলার প্যানেল বলি, ও সোলার প্যানেল দিয়ে কি করে বলতো, সোলার প্যানেল দিয়ে আমরা কি করি, আমরা আসলে আমাদের বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তো বিদ্যুৎ উৎপন্ন জিনিসটা তো আসলে আমাদের অ্যানালগ হওয়ার কথা না, আমরা হাত দিয়ে তৈরি করি না, কিংবা হচ্ছে মানে একদম মানে হ্যান্ডমেড তো কিছু না। তাহলে ওইখানে আমরা যেটা চিন্তা করতে পারি এটা আমাদের অ্যানালগ হওয়ার কথা না, এটা আমাদের হবে ডিজিটাল। আর ইলেকট্রিক যন্ত্র, এটাও হয়, ইলেকট্রিক যন্ত্র তো একটা আছে, বাট এখান থেকে আলটিমেটলি আমরা ইলেকট্রিক যন্ত্র ওইটাকেই বলি যেটা আমরা ইলেকট্রিসিটি ইউজ করে কিছু একটা করি, বাট এখানে আমরা ইলেকট্রিসিটি ইউজ করি না, এটা আমরা ইলেকট্রিসিটি উৎপন্ন করি, তাহলে এটা আমাদের ইলেকট্রিক যন্ত্র হবে না। এরপরে আমাদের এটি বৈদ্যুতিক মোটর, এটা তো বৈদ্যুতিক মোটর না, ঠিক আছে। আচ্ছা, এই তো। আচ্ছা, এরপরে দেখি বলে দেওয়া আছে যে দুইটা ভেক্টর এ এবং বি এর মান যথাক্রমে দেওয়া আছে, আমাদের 5 and 6 মিটার, মিটার দেওয়া নেই, একক কিছুই দেওয়া নেই, তাহলে আমাদের 5 and 6 ধরে নিতে পারি, এটা হচ্ছে তাদের একক। বলছে যে এরা কোন বিন্দুতে যদি এত ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় তাহলে আমাদের এ ক্রস বি এর মান কত হবে, ঠিক আছে। চলো আমরা করি। তাহলে আলটিমেটলি আমাদের কি করতে হবে, আমাদের এ করতে হবে, বি করতে হবে, ক্রস করতে হবে, ক্রস করার পরে এদের মান নিতে হবে, তাই না। তাহলে এ ক্রস বি এর মান হবে আমাদের এ বি সাইন থিটা, ওই যে ইটা যেটা আছে, যেটা দিক প্রকাশ করতো, ওইটা আমাদের লাগতেছে না, এতটুকুই তো জিনিসপাতি, তাই তো। তাহলে এ এর মান কত দেখতে পাচ্ছি, এর মান দেওয়া আছে আমাদের 5, বি এর মান দেখতে পাচ্ছি 6, ইন্টু হচ্ছে সাইন কত ডিগ্রি দেখতে পাচ্ছি, সাইন 60 ডিগ্রি, সাইন 30 এর মান কত ছিল, হাফ ছিল, সাইন 60 এর মান কত ছিল, √3/2 ছিল। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি 5 ইন্টু 6, আর এখানে আমরা দেখতে পাচ্ছি √3/2। তাহলে এবার আমরা একটু কাটাকাটি করি, চলো কাটাকাটি করলে আমরা যেটা দেখতে পাবো যে আমাদের এই 2টা আর হচ্ছে এইটা কাটা, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি এখানে 3, তাহলে 6 3 2 6 আর কি, তাহলে এটা হয়ে গেলে 3 আর 3 5 কত হবে 15, তাহলে 15 এখানে থাকলো হচ্ছে আমাদের 15 আর থাকলো হচ্ছে আমাদের √3, তাহলে এইটা হচ্ছে এত একক, তাই তো, 15√3, তাহলে 15 একক আমরা দেখতে পাচ্ছি কত, এই যে 15√3 সি নাম্বারটা, ঠিক আছে। তো আনসারটা আমরা দেখি, হ্যাঁ আনসারটা ঠিকই আছে। এরপর আমরা দেখি, আমাদেরকে বলে দেওয়া আছে যে একটি বস্তুর ভেলোসিটি দেওয়া আছে 8 সেকেন্ডে ভেলোসিটি দেওয়া আছে, প্রথমে এত হতে বৃদ্ধি পেয়ে এত গেছে, তাহলে আলটিমেটলি আমাদের দুইটা ভেলোসিটি দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের এত প্রথমে ছিল, এরপরে বৃদ্ধি পেয়ে হয়ে গেছে আমাদের এত, ভালো কথা। বলছে যে আমাদের গড় ত্বরণ কত মানে এ বের করতে হবে আলটিমেটলি, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা এ মানে কি বলতো, এটা কি মান বের করতে বলছে না, হ্যাঁ এই যে মানই বের করতে বলছে, তাহলে আলটিমেটলি আমরা মান ইজ ইকুয়াল টু কি পাবো বলতো, মান ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে আমাদের উপরে হচ্ছে আমাদের ভেলোসিটি চেঞ্জ বাই টাইম, এতটুকুই না, ভেলোসিটি চেঞ্জ বাই টাইম এতটুকুই না। গড় ত্বরণ বলতে বোঝাচ্ছে যে এখানে আসলে আমাদের কোনো ধরনের ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে না, জাস্ট আমাদের নর্মালি বসায় দিলে হচ্ছে, ঠিক আছে। সো এই তো যে জিনিসপাতি আমাদের এই যোগলটা আমাদের উপরে হচ্ছে আমাদের
বেগের আসলে চেঞ্জটা বসাই দিতে হবে, নিচের সাথে টাইমটা বসাই দিতে হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে বেগের চেঞ্জটা তো আমরা নর্মালি বের করবো, প্যারা নাই। আর নিচে হচ্ছে টাইমটা বলে দেওয়া আছে আমাদের 8 সেকেন্ড, তাহলে 8 সেকেন্ড আমি এখানে বসাই দিই, শেষ। ওকে, এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের ভলিউমের চেঞ্জ, ভলিউম কি বলতেছি, বেগের চেঞ্জটা বের করি। সো এটা কাইন্ড অফ হচ্ছে আমাদের ইউ ছিল, এটা হচ্ছে আমাদের সেই ইউটা, এটা হচ্ছে সেই আমাদের ভিটা। তাহলে আমি বেগের বা ভেলোসিটির যদি চেঞ্জ বের করতে চাই, তাহলে আমাদের ভেলোসিটি চেঞ্জ হবে আমাদের ডেল ভি ইজ ইকুয়াল টু হবে আমাদের ভি মাইনাস ইউ, তাই না? ভি মাইনাস ইউ না? হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ভি, এটা আমি একটু ভেক্টর চিহ্ন দিয়ে দিই, তাহলে জিনিসটা হচ্ছে সুন্দর দেখাচ্ছে আর কি। সো ভেক্টর চিহ্ন দিয়ে দিলে আমাদের ভি যেটা আছে ওটা হয়ে গেল আমাদের 12 আই ক্যাপ, তারপর হচ্ছে আপনার -4 জে ক্যাপ, ঠিক আছে, মাইনাস ইউ, ইউ হচ্ছে আমাদের এইটা, ইউ হচ্ছে আমাদের এটা, তার মানে আমাদের 4 আই ক্যাপ প্লাস টোয়াইস জে ক্যাপ, টোয়াইস কি জে ক্যাপ, ঠিক আছে। এই তো, তাহলে এই পার্টটুকু আমরা একটু করি ক্যালকুলেশন। আলটিমেটলি আমরা যেটা করতে পারছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 12 আছে, এখানে আছে আমাদের 12 আই ক্যাপের সাথে আছে 12, আর এখানে আছে আমাদের মাইনাস আর প্লাস হয়ে গেছে কি মাইনাস, তাহলে এটা আই ক্যাপ হবে, সরি এটা হবে কত 4 আই ক্যাপ হবে, ঠিক আছে। এই তো, তাহলে 12 - 4 আই ক্যাপ, ঠিক আছে। ওকে, এরপরে আমি যদি এখন প্লাস জে এর কথা চিন্তা করি, প্লাস জে এর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই পাশে আছে আমাদের -4, আর ওইদিকে আছে কত বলো, ওইদিকে আছে কত, এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাস প্লাসে কত হয়ে গেল মাইনাস, তাহলে -2, শেষ। এই তো, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের 8 আই ক্যাপ, আর এখানে আছে আমাদের কত -6 জে ক্যাপ। এতটুকুই তো, এতটুকু তো বিশ্বাস করো নাকি? আচ্ছা, এতটুকু যদি আমরা বিশ্বাস করি, আমাদের এখানে আমাদের এর মান লাগবে, তাহলে আমাদের এখানে আমাদের ভেলোসিটির যে চেঞ্জটা সেটা আমরা মান ইউজ করলে হচ্ছে না। ওকে, তাহলে মান ইউজ যদি আমরা করি, তার মানে আর ভেলোসিটি চেঞ্জ আমি এখান থেকে জানি, তাহলে এখন জাস্ট মানটা বের করবো। মান মানে কত হবে, আমাদের সহগগুলো স্কোয়ার করে যোগ করবে, এরপর রুট করবো, তাহলে সহগগুলো কত 8, তাহলে 8 এর স্কোয়ার প্লাস এরপর এটা সহগ কত 6 -6, তাহলে -6 স্কোয়ার, শেষ। এই তো, তাহলে আলটিমেটলি আমরা উপরে কত দেখতে পাচ্ছি, উপরে যেটা দেখতে পাচ্ছি 8 স্কোয়ার মানে হচ্ছে 64, আর হচ্ছে আমাদের 6 এর স্কোয়ার বা -6 এর স্কোয়ার কত 36 নাকি 36, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এইটা হয়ে গেল এইটা। তাহলে এখানে উপরে আছে কত আমাদের 64 আর 36 যোগ করলে কত হচ্ছে, বলো তো 100, ভাগ হচ্ছে আমাদের 8, তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি উপরে দেখতে পাচ্ছি 10 আর এখানে পাচ্ছি 8, তাহলে এখন 10কে 8 দ্বারা ভাগ করো, সিম্পল জিনিস। আবার আমরা একটু কাটাকাটি করে নিতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের 2 দ্বারা ভাগ করলে 5, এটা ভাগ করলে আমাদের 4, তাহলে আমাদের 5কে 4 দ্বারা ভাগ দিয়ে দিই, ঠিক আছে। ওকে, 5কে কি করব 4 দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে আমরা 4 এত, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হবে 4 একে 4, এই তো কাটাকাটি গেল এত, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 হবে, তাহলে দশমিক দিলাম, তারপর এখানে হলো 0, 4 দুগুণা 8, তাহলে এখানে আছে আমাদের 2, তাহলে দশমিকের কারণে আরেকটা শূন্য, তাহলে আমাদের 4 5 20, এই তো, তাহলে 1.25 একক কি হবে, একক আমরা মোটামুটি জানি সবাই যে আমাদের এর একক কি হয় বা ত্বরণের একক কি হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, কত মিটার আমাদের হবে হচ্ছে 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা আমরা খুব সুন্দর করে লিখে ফেলি 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট এখানে আমাদের দেখছো ট্রিক্সটা দেখছো, এখানে 1.25 দিছে কিন্তু মিটার পার সেকেন্ড দিছে, তুমি কিন্তু দাগাই ফেলবা, কিন্তু পরীক্ষা হলে এই ভুলগুলোই করো, ঠিক আছে। যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি পরীক্ষা দিবা, তত এই জিনিসগুলো বোঝা ট্রাই করতে পারবা, ঠিক আছে। হ্যাঁ, এরপরে দেখি বলছে যে নিচের কোনটি ভেক্টর, এটা হচ্ছে আমাদের বলের ঘাত বা ঘাত যেটা আছে সেটা আমাদের ভেক্টর, ঠিক আছে। উষ্ণতা যেটা আছে তার টেম্পারেচার তো কোন দিকে টেম্পারেচার, মানে আমরা কি বলি যে আমার ডান দিকে এত ডিগ্রি, বাম দিকে এত ডিগ্রি, হয় কি বলি, নর্মালি টেম্পারেচারটা কি হয়, নর্মালিটা আমাদের টেম্পারেচারটা স্কেলার হয়, তার বিভব যেটা আছে ওটা আমাদের ওয়ার্ক বাই সামথিং, তাহলে ওয়ার্ক বাই হইতে পারে বিভবের ক্ষেত্রে আমাদের মহাকর্ষ বিভবের ক্ষেত্রে ওয়ার্ক বাই কি ছিল মনে আছে, ওয়ার্ক বাই হচ্ছে আমাদের ভর ছিল এম ছিল, তাহলে ওইটা আমাদের ওয়ার্ক তো আমাদের কি স্কেলার রাশি, তাহলে বিভব স্কেলার রাশি হবে, ফ্লাক্স যেটা আছে ফ্লাক্স তো আমাদের স্কেলার রাশি, ঠিক আছে। আচ্ছা, আমাদের ঘাতটা যেটা আছে সেটা কি বলতো, আমাদের ঘাত, বলের ঘাতের ক্ষেত্রে কথা মনে আছে কি, বলের ঘাতকে আমরা কি লিখতাম মনে আছে, বলের ঘাতকে লিখতাম আমরা এফ ইন্টু টি, ফোর্স ইন্টু সময়, এটাকে আমরা বলতাম কি বলের ঘাত। কিছুগুলো আমাদের কি ছিল মনে আছে, আমাদের হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, এটা ছিল না এম ভি মাইনাস এম ইউ, এম ভি কি বলো ভরবেগ থেকে ভরবেগ বাদ দিলে কি পাবো, ভরবেগই তো পাবো, তাহলে ভরবেগ কি স্কেলার রাশি না ভেক্টর রাশি, অবশ্যই ভেক্টর রাশি, তাহলে আমরা এখানে একটা সুন্দর করে এই চিহ্ন দিয়ে দেবো, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি ভরবেগ, এটাকে বলতে পারি আমরা পি ধারা, ভরবেগের যে ডিফারেন্সটা সেটাকে আমরা বলের ঘাত বলতেছি, তাহলে ভরবেগ যেহেতু একটা ভেক্টর রাশি তাহলে বলের ঘাত একটা ভেক্টর রাশি হবে। বাট এভাবে আরেকটু চিন্তা করতে পারি যে আমাদের এখানে বল যেটা আছে, বল ফোর্স,
এটা কি ভেক্টর রাশি না? তাহলে এটার সাথে টাইম গুণ করলে তো ভেক্টর রাশিই পাবো। একটা স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশি গুণ করলাম, একটা ভেক্টর রাশির সাথে স্কেলার রাশি গুণ করলে কি পাই? ভেক্টর রাশিই পাই। এই তো। সাপোজ তোমাকে এটা এটা যদি না বুঝো, দেখো এটাকে আমি এমনি চিন্তা করতে পারি। সাপোজ এটা হচ্ছে আমাদের আই ক্যাপ প্লাস 3j ক্যাপ, ঠিক আছে? এইটার সাথে যদি আলটিমেটলি আমি 3 গুণ করে দিই কি পাবো বলো তো? 3 গুণ করে দিলে পাবো আমি 3i ক্যাপ 3 3 9 j ক্যাপ। এটা না? তাহলে এটা ভেক্টর রাশি পাচ্ছি না? তাহলে স্কেলারের সাথে ভেক্টর গুণ করলাম বা ভেক্টরের সাথে স্কেলার গুণ করলাম, কি পাচ্ছি? এটা ভেক্টর রাশি। এই তো কথা। আচ্ছা, এই তো ঘাত। এরপরে দেখি বলে দেওয়া আছে আমাদেরকে দুইটা ভেক্টর দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের সেই পি ভেক্টর দেওয়া আছে, এরপরে আমাদের কিউ আর একটা ভেক্টর দেওয়া আছে। কিউ এর মধ্যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমাদের কে সহগ হচ্ছে আমাদের এক্স। বলছে যে এক্স এর মান কত হলে আমাদের পি এবং কিউ পরস্পর সমান্তরাল হবে। পি এবং কিউ কি পরস্পর সমান্তরাল হবে, পি আর কিউ কি পরস্পর সমান্তরাল হবে, এটা আমাদেরকে বলছে। আচ্ছা, সো চলো এই ম্যাথটা আমরা করার চেষ্টা করি। সমান্তরালের ক্ষেত্রে আমরা কি জানি বলতো? সমান্তরালের ক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখবো যে দুইটা ভেক্টর যদি আমাদের, একটা ভেক্টর যদি আমাদের এ হয় আর একটা ভেক্টর যদি আমাদের বি হয়, তাহলে এই দুইটার ক্ষেত্রে তো আই জে ক্যাপ, যে আই ক্যাপ থাকবে, জে ক্যাপ থাকবে, কে ক্যাপ থাকবে না? তাহলে ওই যে আই ক্যাপ যে আছে না, তাদের যে সহগগুলো আছে না, সহগগুলোর অনুপাত যেটা আছে, সেম কেস বি এর ক্ষেত্রে জে, সরি জে এর ক্ষেত্রে সহগগুলো আছে না, সহগগুলোর অনুপাতগুলো সবগুলো সমান হবে। ঠিক আছে? আচ্ছা চলো চলো দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি এর ক্ষেত্রে আই এর সহগ দেখতে পাচ্ছি কত? 3। এরপরে কিউ এর ক্ষেত্রে আই এর সহগ দেখতে পাচ্ছি কত? 6। এই একটা অনুপাত পেয়ে গেছি। ঠিক আছে? এরপরে জে এর অনুপাত দেখি। জে এর অনুপাতের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি কত? -2। এখানে দেখতে পাচ্ছি কত? সহগ -4। এই তো পেয়ে গেছি। এরপরে কে ক্যাপের জায়গায়, কে ক্যাপের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি কত? 5। এখানে দেখতে পাচ্ছি কত? x। এই তো। এইবার জাস্ট এখান থেকে জাস্ট তুমি বুঝতে পারলা যে যে কোনো দুইটা অনুপাত নিবা, অনুপাত নিয়ে x এর মান বের করে ফেলতে পারবা। ঠিক আছে? সো আমি কি করলাম? প্রথম আর লাস্টেরটা নিই। ঠিক আছে? সো প্রথম আর লাস্টেরটা যদি আমি নেই, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এটা কাটাকাটি গেলে কত হবে? এখানে হবে আমাদের 1, এখানে হবে আমাদের 2, ঠিক না? উপরে দেখতে পাচ্ছি আমাদের 5, নিচে আমাদের x। তাহলে খুব কাটাকাটি মানে ক্রস গুণফল করলে আলটিমেটলি দেখতে পাচ্ছি x ইজ ইকুয়াল টু আমাদের কত হবে? 5 দুগুণা 10। এই যে 5 দুগুণা 10, তাহলে এত হইলে আমাদের কি হবে? জিনিসটা সমান্তরাল হবে। এই তো। আচ্ছা, এরপরে দেখি 4 মিটার পার সেকেন্ড বেগে হাঁটার সময়, এটা হাঁপার না, এটা হবে কি হবে? এটা হবে আমাদের হাঁটার সময় যে কোনো একজন বালক, ধরো একজন লোক হাঁটার সময়, হাঁটার সময় একজন লোক 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হয়েছে। আচ্ছা, ভালো কথা। তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে তাকে কত কোণে ছাতা ধরতে হবে এটা। সো এই ম্যাপটাকে প্রথমে আমি একটু হালকা একটু ডিটেলসে দেখাবো, বাট এরপর একটা শর্টকাট দেখা দিব, শর্টকাট দিয়ে জিনিসপাতিগুলো হয়ে যাবে আর, ঠিক আছে? সো ডিটেলসে দেখানোর আগে আমি একটু বলে রাখি যে এখানে আমাদের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। সো নর্মালি সাপোজ আমি একটা স্থির অবস্থায় বসে আছি, তাহলে আমার সাপেক্ষে কোনো একটা বস্তু সাপোজ 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে আমার মনে হবে না সে 10 মিটার পার সেকেন্ড বেগেই যাচ্ছে। বাট আমি নিজেই যখন গতিশীল 10 মিটার পার সেকেন্ড বেগে, আমার সাথে যদি কেউ 10 মিটার পার সেকেন্ড বেগে যায়, তাহলে আমার কি মনে হবে? আমার সাপেক্ষে তাকে মনে হবে যে না স্থির। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের কনসেপ্ট, যে আমি যখন গতিশীল থাকবো বা একটা বস্তু যখন গতিশীল থাকবে, তখন একটা সাপেক্ষে আরেকটা বস্তুর যে গতিটাকে, সেটাকে বলতেছি আমরা আপেক্ষিক বেগ। আচ্ছা, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? 4 মিটার পার সেকেন্ড বেগে একজন ব্যক্তি হাঁটতেছে, কি হাঁটতেছে, তাহলে সে গতিশীল। এরপরে সে কি করছে? সে দেখতেছে না, মানে দেখবে, সেটা হচ্ছে আমাদের 6 মিটার পার সেকেন্ড বেগে একটা কি করতেছে? লম্বভাবে একটা কি পড়তেছে? একটা বৃষ্টি পড়তেছে। কি করতেছে? বৃষ্টি পড়তেছে। এখন এটাই দেখবে যে এখন আমি যখন ছাতা ধরবো, তাহলে আমার সাপেক্ষে চিন্তা করবো না, আমি তো 6 মিটার পার সেকেন্ড বেগে হাঁটতেছি, 4 মিটার পার সেকেন্ড বেগে হাঁটতেছি। এখন বৃষ্টিও করতেছে কি 6 মিটার পার সেকেন্ড বেগে। আমি যখন গতিশীল আছি, তখন আমার সাপেক্ষে কি করবো না? বস্তুটা আসলে পরিমাপ করবো না যে কোন দিকে পড়তেছে। তাহলে এইটাই দেখার কথা। তাহলে তখন আমরা যেটা করি, সেটা হচ্ছে আমরা কি করি? আমরা মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করি। মানুষের সাপেক্ষে কি করি? বৃষ্টির বেগ বের করি। আমার সাপেক্ষে বা আমি যে লোকটা আছে না, আমার সাপেক্ষে বৃষ্টির ভেলোসিটিটা কেমন, সেটা আমরা দেখার চেষ্টা করবো। ঠিক আছে? সো ওইটাই যেগুলো কি হয় জানো? প্রথমে আমি মানুষের বেগটা নিব, সরি প্রথম, এটা ভুল লিখছি, সরি। আমি তো এটা বৃষ্টির বেগ নিব ভাই, বৃষ্টির বেগ নিব কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। এটা আমরা এইভাবে লিখি, ভ্রিমা। আমি বৃষ্টির বেগটা দেখতে চাই আমার সাপেক্ষে, তাহলে বৃষ্টির বেগ মানে হচ্ছে মানুষের বেগ। ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমাদের বৃষ্টির বেগ যেটা ছিল, ওইটা থেকে আমরা মাইনাস যেটা করব, সেটা হচ্ছে আমাদের মানুষের বেগ। বৃষ্টির বেগ থেকে কি করব? মানুষের বেগটা বিয়োগ করে দিবেন, ভেক্টরি বিয়োগ, নর্মাল বিয়োগ না। নর্মালি জাস্ট 6 থেকে 4 বিয়োগ দিবা এমন না, কি করবা? ভেক্টরে বিয়োগ। ঠিক আছে? তো আলটিমেটলি এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ভি বৃষ্টি প্লাস মাইনাস ভি মা,
মানে মানুষের বেগটাকে মাইনাস করে দিব। মাইনাস মানে কি, দিকটা বিপরীত করে দেওয়া, সেম জিনিসই থাকবে দিকটা বিপরীত করে দিব, তাই তো। এখন আমরা জিনিসগুলো দেখার চেষ্টা করি। সাপোজ এই বরাবর, সাপোজ এই বরাবর কোন একটা জিনিস যাচ্ছে, কি বরাবর যাচ্ছে, লোকটা যাচ্ছে, সাপোজ এই বরাবর যাচ্ছে। সো এটাকে আমরা একটু ছোট করে দিই, ঠিক আছে, এই বরাবর যাচ্ছে। আর বৃষ্টি যেটা আছে সেটা আমাদের এই বরাবর পতিত হচ্ছে, কি করতেছে, এই বরাবর পতিত হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো বৃষ্টি, বৃষ্টি যেটার ভেলোসিটি কত, যেটার ভেলোসিটি দেখতে পাচ্ছি আমাদের 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের কি বলতো ভি মানুষ, মানুষ কত বলতো, এটা আমাদের 4 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই তো। তো আমাদের কি লাগবে, আমাদের বলতো আমাদের বৃষ্টির বেগ লাগবে, এটা এখানে আছে। এখানে আমাদের মাইনাস মানুষের বেগ লাগবে। তাহলে মানুষের বেগ যেটা আছে এটাকে আমরা কি করব, দিকটা কি করে দিব, ডিফারেন্ট করে দিব, মানে উল্টাই দিব। উল্টায় যদি দেই আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এটা হয়ে যাবে আমাদের এইরকম, ঠিক আছে। সো এটা হয়ে গেছে আমাদের কি বলতো মাইনাস এত, ঠিক আছে। এই যে আমি একটা ভেটো চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। এই তো মানুষের বেগটাকে বিপরীত দিকে নিয়ে গেলাম, এই গেল জিনিস পাবি। হ্যাঁ, এই তো। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো যে আলটিমেটলি এই দুইটার যে যোগফল আছে, এই দুইটার যে যোগফল বা লব্ধি যেটা আছে, ওই লব্ধিটাই আসলে আমাদের কি করবে, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটা আসলে ডিফাইন করবে, তাই না। এই দুইটার লব্ধি করতে হবে, এটার আর এটার লব্ধি করলে আলটিমেটলি আমরা কি পাবো বলতো, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটা। তাহলে এই দুইটা লব্ধি করলে আলটিমেটলি আমরা কোন দিকে পাবো বলতো, এই দিকে কোন একদিকে পাবো না, এদিকে কোন একদিকে পাবো তো নাকি, এদিকে কোন একদিকে পাবো। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে আমাদের কি বলতো, এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত, যেটা আসলে আমাদের মানুষ কি করবে, ওই বৃষ্টিটাকে দেখবে। এটা কি দেখবে, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ না, তাহলে মানুষটা এই বৃষ্টিটাকে এই বেগে দেখবে। তাহলে আলটিমেটলি আমাদের এইটা কি বলতো বৃষ্টির বেগ মানুষের সাপেক্ষে। তাহলে এটা আমরা বের করবো, ঠিক আছে, এটা বের করবো। আর আমাদের তো এটা বের করতে বলে না, আমাদেরকে বলছে কতক্ষণে ছাতা ধরতে হবে। তার মানে আলটিমেটলি আমি যদি 4 মিটার পার সেকেন্ড এভাবে যাই, তাহলে আমি দেখবো কি বৃষ্টিটা এভাবে পড়তেছে, এভাবে কি পড়তেছে। তো এভাবে যেহেতু পড়তেছে, তাহলে আমি একটা কাজ করি যে এটাকে কি করি, এই দিক বরাবর করে দিই, যে না এই বরাবর আমার কি করতেছে, বৃষ্টিটা পড়তেছে, এই যে এই দিক বরাবর বৃষ্টিটা পড়তেছে, ঠিক আছে। ওকে, আবার একটা কাজ করি যে আমি এটাকেও এই দিক বরাবর উঠাই দিই, এই দিক বরাবর উঠাই দেয়। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি বৃষ্টি কি করতেছে, এইভাবে পড়তেছে। তাহলে এই কোণটা যদি থেটা হয়, তাহলে আমাদের এই কোণটা হবে থেটা। তাহলে আমরা কি বলতে পারি যে উল্লম্বের সাথে এত ডিগ্রি কোণে ছাতা ধরলে আমি দেখতে পাবো যে বৃষ্টিটা যখন এই উল্লম্বের সাথে বৃষ্টিটা কি করতেছে, থেটা ডিগ্রি কোণে পড়তেছে। উল্লম্ব, এটা আমাদের কি উল্লম্বের সাথে থেটা ডিগ্রি কোণে বৃষ্টিটা পড়তেছে, তাহলে ওই দিকে আমি ছাতা ধরতে হবে, এই সিম্পল কথা। আচ্ছা, এখন জাস্ট আমাদের থেটাটা বের করতে হবে, কি করতে হবে, থেটা বের করতে হবে। থেটা বের করার জন্য আমরা একটা রুলস অ্যাপ্লাই করবো, এটাকে আমরা বলি ভেক্টর শিফটিং। এটাকে আমরা কি বলি, ভেক্টর শিফটিং। মানে ভেক্টরকে যদি তার দিকটাও আমি চেঞ্জ না করি, তার মানটাও যদি আমি চেঞ্জ না করি, তাহলে আমি এই বোর্ডের বা যে কোনো একটা জায়গায় যে কোনো সার্ফেসে আমি কি করতে পারি, সরাইতে পারি, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করবো জানো, এই যে আমাদের এই যে ব্যক্তিটা আছে, আমাদের যে মানুষের বেগ যেটা আছে, এই মানুষের বেগ যেটা আছে, এটাকে আমি কি করবো, টেনে এনে এই জায়গায় লাগাই দেবো। কারণ দেখো আমি দিকও চেঞ্জ করি নাই, মানও চেঞ্জ করবো না, প্যারা আছে কি, প্যারা নাই। তাহলে প্যারা যদি না থাকে, তাহলে আলটিমেটলি আমরা লিখবো কি, এটা মানুষের বেগ, এটা মাইনাস দিয়ে দিব, ঠিক আছে। মাইনাস তো দিকই প্রকাশ করে, মানে তো মাইনাস হয় না। আচ্ছা, এতটুকু। তাহলে এখানে একটা সুন্দর একটা কি তৈরি হয়েছে বলতো, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না। সমকোণী যদি ত্রিভুজ তৈরি হয়, এখান থেকে আমি কি লিখতে পারি বলতো, টেন থেটা, টেন থেটা, টেন থেটা ইজ ইকুয়াল টু আমাদের টেরা লম্ব। লম্ব মানে কত দেখতে পাচ্ছি, লম্ব মানে দেখতে পাচ্ছি মানুষের বেগটা, তাই তো। তাহলে মানুষের বেগ শেষ। এখানে আমি একটু লিখে দেই যে মানুষের বেগ, লোকের বেগ। বেগে কিন্তু মাইনাস হয় না, কিন্তু মাথায় রাখবা বেগ জাস্ট মাইনাসটা কি করে, দিক প্রকাশ করে জাস্ট। তাহলে লোকের মান কেন বলতেছি, লোকের বেগ, ঠিক আছে। ওকে, টেরা লম্ব ভূমি, ভূমি হচ্ছে আমাদের কি এইটা, ভূমি মানে কত হচ্ছে বৃষ্টির বেগ। তাহলে এখানে লিখে দিবা বৃষ্টির বেগ, ঠিক আছে। ওকে, এই তো আমাদের মোটামুটি আমাদের এইটাই হচ্ছে আমাদের সেই শর্টকাটটা ছিল। এই শর্টকাটটা আমরা দেখার চেষ্টা করলাম যে এখানে আমাদের থিটা যেটা আছে অবশ্যই মাথা রাখতে হবে, থিটা কার সাথে বলতো, থিটা অবশ্যই উল্লম্বের সাথে। কার সাথে, থিটা অবশ্যই কার সাথে, উল্লম্বের সাথে। এটা এতটুকু মাথা রাখলে হয়ে গেল, ঠিক আছে। ওকে, সো চলো আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো আমরা এখান থেকে আমরা খুব ইজিলি আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে আমাদের থিটা ইজ ইকুয়াল টু আমাদের হবে tan ইনভার্স। tan ইনভার্স উপরে হবে কি, উপরে ছিল আমাদের কি বলতো, উপরে ছিল আমাদের লোকের বেগ, লোকের ভেলোসিটি আমরা দেখতে পাচ্ছি 4, উপরে দেখতে পাচ্ছি আমাদের 4, আর ভাগ দিব হচ্ছে কত ধারা, ভাগ দিব হচ্ছে আমাদের 6 ধারা, বৃষ্টির বেগ 6। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা হবে আমাদের কত, এই পার্টটুকু কত হচ্ছে বলো,
এই পার্টটুকুকে আমরা লিখতে পারি কত, 2 দ্বারা ভাগ দিলে 2/3। তাহলে 2/3 এর মান কত দেখি তো আমরা, 3/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হবে, দশমিক নিতে হবে নাকি, না দশমিক তো নিতে হবে না, হ্যাঁ হ্যাঁ দশমিক নিতে হবে, ঠিক আছে, হ্যাঁ দশমিক নিলে এখানে আমরা পাচ্ছি 0, তারপর 3 6 18 18 18 18 18 18, তারপর হচ্ছে আমাদের 2, আবার সেম কেস 6, মানে 0.66, ঠিক আছে। বলা যায় যে একের হাফের মতো, ঠিক আছে। টেনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে টেন 1 এর মান কত, টেন 0 এর মান কত 0, টেন থিটার মান কত, টেন 0 ডিগ্রি এর মান কত 0, তারপর টেন আমি যদি কত নিই 30 নিই তাহলে দেখতে পাচ্ছি 1/√3, তারপর টেন যদি আমরা 45 নিই তাহলে পাচ্ছি আমাদের 1, ঠিক আছে। তাহলে টেন 45-এ যায় হয়েছে আমাদের 1, এরপরে আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে টেন 45-এ যায় কত হয়েছে 1, মাথা রাখবা 1। তাহলে এখন আমি যদি চিন্তা করি যে এই মানটা পাইতে হবে, কিভাবে পাইতে হবে, মানে একের চেয়ে অর্ধেকের চেয়ে একটু বেশি, তাহলে আলটিমেটলি আমরা বলা যায় যে কি বলতো, আমাদের যে টেন 45 ডিগ্রি ছিল 45 ডিগ্রি এর চেয়ে ছোট হবে, কিন্তু ওটার কাছাকাছি হবে, তাই তো। তাহলে টেন 45 ডিগ্রির চেয়ে কম কোনটা বলতো, কম কোনটা, 43 কি হবে, হবে না, মাথা রাখবা, মানে কাইন্ড অফ অর্ধেকের চেয়ে একটু বেশি হবে। তাহলে টেন 45 ডিগ্রির কাছাকাছি হওয়ার কথা না, 45 ডিগ্রির কাছাকাছি হলে এই মানটা হওয়ার কথা ছিল, ধরো সাপোজ টেন 45 মান 1, তো তাহলে এটা হওয়ার কথা সাপোজ 0.8 বা 9 হওয়ার কথা ছিল, তাহলে হচ্ছে আমাদের মিলে জিনিসটা, ঠিক আছে। সো টেন 45-এর মান 1, তাহলে আমাদের টেন 43-এর মান তো আমাদের কত হবে, এই যে 0.8 না 9 হবে, তো একটু কমায় কমায় দেখলে দেখতে পাচ্ছি আমাদের এই 33টাই আমাদের কি কি মিলে, আর কি 53 তো হবে না, তাহলে তো একের চেয়ে বেশি হয়ে যাবে, তাহলে আমাদের 33টাই কি হয়, আমাদের একটা সুইটেবল মনে হচ্ছে যে না টেন 33-এর মান আমাদের 0.66 হইতে পারে, ঠিক আছে। এই তো, তাহলে আমরা এইটা দাগাই দিব, এইভাবে আমরা একটু চিন্তা করে নিব, ঠিক আছে। এই তো, হ্যাঁ এই যে এটা কি করলাম, ও সরি এটা আগে মনে কিছু একটা করছিলাম, যাই হোক। এরপরে যেটা বলছে যে আমাদেরকে দুইটা ভেক্টর দেওয়া আছে, আমাদের এ দেওয়া আছে, বি দেওয়া আছে, বলছে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে কখন, পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুইটা ডট গুণফল 0 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ একটা ভেক্টর দেখলাম, বি আর একটা ভেক্টর দেখলাম, দুইটা ডট গুণফল কত হবে 0 হবে, সেই তো ডট গুণফল কত হবে 0, তাহলে তারা পরস্পর লম্ব হবে। ডট গুণফল করার জন্য কি করতে হবে, সবগুলোকে গুণ করতে হয় প্লাস যোগ করে দিতে হয়, তাহলে সব কত, এখানে দেখতে পাচ্ছি 1 আর এখানে দেখতে পাচ্ছি আমাদের 4, তাহলে 1 × 4, এখানে দেখতে পাচ্ছি আমাদের 3, এখানে দেখতে পাচ্ছি m আর এখানে দেখতে পাচ্ছি 3, তাহলে m × 3, এখানে দেখতে পাচ্ছি আমাদের 1 আর এখানে দেখতে পাচ্ছি -6, তাহলে হচ্ছে আমরা দেখতে 1 কত হবে -6 ইজ ইকুয়াল টু কত হবে 0। তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের 3m, এগুলোকে ওই পাশে নিয়ে যাই, ওই পাশে নিয়ে গেলে এখানে দেখতে পাচ্ছি -6, তাহলে এটা হয়ে যাবে +6, এখানে দেখতে পাচ্ছি আমাদের +4, এখানে হবে -4, এই তো। তাহলে 3m ইজ ইকুয়াল টু আলটিমেটলি দেখতে পাচ্ছি 2, তাহলে m ইজ ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি 2/3। এখানে তো আনসারটা মিলতেছে না, আচ্ছা কি হচ্ছে আমরা দেখি আমরা, তাহলে এখানে আমাদের আই ক্যাপ যদি চিন্তা করি, আই ক্যাপ 1 × 4, তাহলে 1 × 4 হয়ে গেল। এম এর কথা যদি চিন্তা করি 3 × m, 3 × m হয়ে গেল। কে এর কথা যদি চিন্তা করি 1 × -6, তাহলে 1 × -6 যেগুলো কত হবে 0 হয়ে গেল, শেষ। এখানে আলটিমেটলি আমরা যা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে থাকবে আমাদের 3m, ওকে 3m, এই যে 3m আছে, এটা হয়ে গেলে ওই পাশে গেলে হচ্ছে আমাদের +6, এটা আমাদের +4 আছে, তো ওই পাশে গেলে -4, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 6 থেকে 4 বাদ দিলে 2, এই যে 2 হয়ে গেল, তাহলে আমরা 3 দ্বারা ভাগ দিয়ে দিলে 2/3, তার মানে আমাদেরটাই ঠিক আছে, তার মানে আনসারটা কি দেওয়া আছে, ভুল দেওয়া আছে, এগুলো আমরা নিব না, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখি আমাদেরকে আরো সেম কাহিনী বলে দেওয়া আছে, না কাহিনী একটু ডিফারেন্ট, আমাদেরকে এ দেওয়া আছে একটা ভেক্টর, বি আরেকটা ভেক্টর দেওয়া আছে, বলছে দুইটা যদি ভেক্টর রাশি হয় তাহলে এদের স্কেলার গুণফল কত, এদের কি ডট গুণফল কত, ঠিক আছে। সো ডট গুণফলের জন্য আমরা কি করব বলো, ডট গুণফলের জন্য কি করব, সিম্পল জিনিস, সেটা কি করব, ফার্স্টে এ ডট বি করব, এ ডট বি মানে সহগগুলা কি করব, গুণ করে যোগ করে দিব, তাহলে এটা সহগ কত 2 আর এটা কত আমাদের 6, তাহলে আমাদের 2 × 6, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে আমাদের সেই 2 আর এটা হচ্ছে আমাদের -3, এখানে হচ্ছে আমাদের 2 আর এখানে আমাদের কত -3, এরপরে এখানে আছে আমাদের -1 আর এখানে আছে আমাদের 2, তাহলে -1 × 2, শেষ। সিম্পল না, কত দেখো কত সহজ কোশ্চেন আসে। তাহলে আমরা আরেকবার রিভাইজ দিই, 2 × 6, 2 × 6, 2 × -3, 2 × -3, -1 × 2, -1 × 2, ঠিক আছে, ওকে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 6 × 2 = 12, তারপর 3 × 2 = 6, তারপর হচ্ছে -2, তাহলে দেখতে পাচ্ছি কত হবে 4।
12 -6 -2, তাহলে এখানে দেখতে পাচ্ছি -8, 12 থেকে 8 দিলে কত হবে 4, ঠিক আছে। এই তো তাহলে 4 কোথায় দেখতে পাচ্ছি, এই যে ডি নাম্বারটা। আচ্ছা, এরপরে আমাদেরকে বলে দেওয়া আছে যে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে থিটা, তাহলে এই দুইটা ভেক্টর দেওয়া আছে এ এবং বি, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমাদের এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বলতে কি বোঝায়, এটা হচ্ছে আমাদের কি বলতো স্কেলার রাশি। আর এইটার ভেক্টর রাশি কোনটা বলতো, ভেক্টর রাশি কোনটা, এটা ভেক্টর রাশি হচ্ছে আমাদের উপাংশ, বা লম্বের ক্ষেত্রে যদি চিন্তা করি লম্ব উপাংশ, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কি বলতো ভেক্টর। আচ্ছা, এখন আমাদেরকে ভালো কথা, আমাদের জাস্ট লম্ব অভিক্ষেপই বলছে, তাহলে লম্ব অভিক্ষেপ বি এর লম্ব অভিক্ষেপ বলছে, তাই না, বি ভেক্টর লম্ব অভিক্ষেপ, তাহলে মাথা রাখবা এটা হবে আমাদের বি cos থিটা। শেষ। বি cos থিটা যেগুলো কি হবে, বি cos থিটা যেগুলো কি হবে আমরা এটা বের করি চলো। তাহলে আলটিমেট আমরা যেটা জানি যে আমাদেরকে দুইটা ভেক্টর এ আর বি দেওয়া আছে, তাহলে আমাদের এ ডট বি যদি করি তাহলে কি পাচ্ছি, এ ডট বি যেগুলো পাই আমাদের এ বি cos থিটা, তাহলে এখান থেকে আমাদের বি cos থিটা যদি খুব ইজিলি বের করে ফেলতে পারি, তাহলে বি cos থিটা যেগুলো কত হবে, উপরে হবে আমাদের এ ডট বি ভাগ হচ্ছে আমাদের এ ডট বি ভাগ এ, তাহলে আমরা দেখতে পাই আমাদের বি cos থিটা তো হয়ে গেল, এটা তো হয়ে গেছে, আলটিমেটলি আমাদের এই যে দেখো আমরা বি cos থিটা যেগুলো আমরা জানি এ ডট বি ভাগ এ, বাট এখানে দেওয়া আছে এ ডট বি ভাগ বি, তাহলে এটা আমাদের হবে না, তাহলে আমাদের আনসার কোনটা হবে, এই যে বি cos থিটাই হবে। কত ইজি দেখো, দিতে পারছো, অনেক ইজি। হ্যাঁ, এই যে আনসারটা হয়ে গেছে। এরপরে দেখি যে দুইটা ভেক্টরের যোগ এবং বিয়োগফল যদি একই হয় এদের মধ্যবর্তী কোণ কত, মানে দুইটা ভেক্টরের কি যোগফল এবং বিয়োগফল একই, তাহলে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি এ একটা ভেক্টর যদি চিন্তা করি, ওটা যোগ, আরেকটা যদি বি ভেক্টর চিন্তা করি, তাহলে দুইটা যোগফল কত হবে এইটা, ঠিক আছে। এরপরে দুইটা ভেক্টর যদি এইটা হয়, বিয়োগফল যদি এইটা হয়, তাহলে আলটিমেটলি আমাদেরকে যেটা বলছে দুইটা সমান, বাট এটা কি সমান হওয়া পসিবল না, এটা আমাদের হচ্ছে বিয়োগফলের মান সমান হইতে পারে, তাহলে এই মানটা আর এই মানটা সমান, এই হচ্ছে কথা, ঠিক আছে। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টরকে আমরা একটু লিখে ফেলি, কি করে ফেলবো, লিখে ফেলবো চলো। সো এই সাপোজ এ একটা ভেক্টর, কি করলাম, এ একটা ভেক্টর, ঠিক আছে। সো সাপোজ বি হচ্ছে আরেকটা ভেক্টর, বি হচ্ছে কি এই আরেকটা ভেক্টর, ঠিক আছে। ওকে, সো তাদের মধ্যবর্তী কোণ ধরলাম, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা চিন্তা করলাম বি ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, সাপোজ আলফা, ঠিক আছে। ওকে, তাহলে এ প্লাস বি কোথায় হবে, এ প্লাস বি অবশ্যই হচ্ছে আমাদের এই বরাবর হবে, কোথাও এ বরাবর হবে, যেটাকে আমরা কি বলবো, কি এ প্লাস বি। সমস্যা আছে কি, এ আর বি এর কি করব, লব্ধি বের করলাম এ প্লাস বি। আচ্ছা, আরেকটা কি করতে হবে বলতো, এটা করতে হবে কি এ মাইনাস বি কে আমরা লিখতে পারি কি এ প্লাস মাইনাস বি, তাহলে এ ভেক্টর নিব আর মাইনাস বি ভেক্টর যেটা আছে ওইটা লব্ধি করব, তাই তো। তাহলে বি ভেক্টরকে আমরা মাইনাস বি ভেক্টর কিভাবে করবো, যা দিকটা চেঞ্জ করে দিব, তার দিকটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে একটা কাজ করি যে এটাকে আমরা কি করে দেই, এই যে এইভাবে দিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল বলতো আমাদের কি মাইনাস বি ভেক্টর। তাহলে আমাদের কি লাগবে, আমাদের এ ভেক্টর লাগবে আর কি বলতো মাইনাস বি ভেক্টর লাগবে। তাহলে এ ভেক্টর আছে মাইনাস বি ভেক্টর আছে, লব্ধি কোন দিকে হবে, বলো, লব্ধি হবে আমাদের এই দিক বরাবর, এই দিক বরাবর। তাহলে আলটিমেট আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হবে আমাদের কত এ মাইনাস বি ভেক্টর, শেষ। এই তো দেখতে পাচ্ছি যে আমাদের এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর কখনোই সমান হইতে পারবে না, কেন বলতো, দিকটাই ডিফারেন্স, দেখো একটা এদিকে মান সমান হইতে পারে না, মান কি সমান হইতে পারে, ঠিক আছে। সো আমরা দেখতে পাইলাম যে এই কোণটা যদি আমাদের আলফা হয় আর এই পুরাটা কত একটা সরলরৈখিক কোণ 180 ডিগ্রি, তাহলে আলটিমেট আমাদের এ আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো, 180 মাইনাস আলফা। শেষ, আমরা দিকগুলো বের করে ফেলছি, এখন আমরা একটু ক্যালকুলেশন করলে আনসারটা আমরা পেয়ে যাওয়ার কথা, ঠিক আছে। সো আমরা কি করব, আমাদের এ আর বি ভেক্টরের কি করব, লব্ধির মান বের করব। লব্ধির মান কিভাবে বের করে মনে আছে, লব্ধির মান যেটা বের করে সুতরাং এটা হবে আমাদের রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস কত ডিগ্রি, কস তাদের মধ্যবর্তী কোণ আলফা, ঠিক না। এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, আলফা না, এই তো। হ্যাঁ, ইকুয়ালটা হবে আমাদের এই দুইটা লব্ধি এ আর মাইনাস বি এর লব্ধি, সেটা কি হবে এর মান তারপর মাইনাস বি এর মান কি বি, তো তাহলে বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস কত ডিগ্রি, এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো, এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 মাইনাস আলফা। তাহলে এখানে সুন্দর করে লিখে ফেলি যে 180 মাইনাস আলফা, শেষ, বুঝলা। আচ্ছা, এবার কি করব বলো, দেখো এখান থেকে আমরা যেটা করব সেটা স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কজ আলফা ইজ ইকুয়াল টু হবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কজ 180 মাইনাস আলফা। আর 180 মাইনাস আলফাটাকে আমরা কিভাবে লিখতে পারি মনে আছে? 180 মানে কি? 180 মানে হচ্ছে আমাদের 90, বা এটাকে আমরা লিখতে পারি এইভাবে, সুন্দর করে লিখতে পারি π/2 × 2, π/2 মানে 90 × 2, ঠিক আছে? সো আমরা জানতাম একটা জিনিস জানতাম যে আমাদের অনুপাতের ক্ষেত্রে সাইন কজের ক্ষেত্রে যদি আমাদের 90 এর সাথে 90 এর যদি জোড় গুণিতক হইতো, মানে এরকম টোয়াইস π/λ × থিটা যদি থাকতো, এই টোয়াইস π/2 এর সাথে যদি আমাদের জোড় গুণিতক থাকতো তাহলে আমাদের অনুপাতটা চেঞ্জ হবে না। যদি বেজোড় গুণিতক থাকে অনুপাতটা চেঞ্জ হয়ে যায়, সাইন হয়ে যায় কজ, কজ হয়ে যায় সাইন, কট হয়ে যায় টেন, সেক হয়ে যায় কোসেক, এরকম, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু জোড় গুণিতক তাহলে সাইন চেঞ্জ হবে না, তাহলে আমাদের কস কসই থাকলো, কস কসই থাকলো, তাহলে কজ আলফা। বাট এখন আমরা চিন্তা করবো যে এটা কোন কোয়াড্রেন্টে আছে। দেখো কোন কোয়াড্রেন্টে, 180 মাইনাস আলফা, 180 মানে কি এই পার্টে চলে আসছে, 180 মানে কি এইখানে, মাইনাস আলফা মানে কি এইখানে আছে, তার মানে আমাদের দ্বিতীয় কোয়াড্রেন্টে। দ্বিতীয় কোয়াড্রেন্টে কি কসকে পজিটিভ নাকি নেগেটিভ? দ্বিতীয় কোয়াড্রেন্টে কিন্তু কস নেগেটিভ, কারণ কি এখানে আমি যেটা জানি যে সাইন আর কি বলতো কোসেক পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ, আর এখানে আমাদের সবগুলা পজিটিভ, ঠিক না? এখানে আমাদের কি বলতো, এখানে আমাদের ট্যান আর কট পজিটিভ, এখানে সেক আর কোসেক, না সরি, হ্যাঁ কজ আর সেক পজিটিভ, ঠিক আছে? তাহলে আমাদের দ্বিতীয় কোয়াড্রেন্টে কি বলতো আমাদের কস সেটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি থাকে আলটিমেটলি আমাদের কি করতে হয় জানো? আমাদের কি করতে হয় বলতো, আমাদের এই পার্টে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিতে হবে, শেষ। কজের আগে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিতে হবে, শেষ। এই তো। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা একটা কাজ করতে পারি, দেখো আমরা যেটা করতে পারি, এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, কেমনে কাটা যায় বোঝো তো, এ পাশে নিয়ে আসো মাইনাস এ স্কোয়ার, এ পাশে নিয়ে আসো মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 0, ওকে? এই তো। তাহলে এরপর আমরা কি করতে পারি বলতো, এরপর আমরা যেটা দেখতে পারি যে 2ab cos থিটা cos আলফা ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 2ab cos আলফা, তাই না? ও সরি, একটা মাইনাসও তো আছে, সরি ভুলেই তো গেলাম, হ্যাঁ মাইনাস ab cos আলফা, ঠিক আছে? একে তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে একটা কাজ করতে পারি না, ab কি করতে পারি, ভাগ দিয়ে কাটাকাটি কেটে ফেলতে পারি, 2ও কেটে ফেলতে পারি, শেষ। তাহলে এই পাশে যদি আমি cos আলফাটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত হবে, এখানে cos আলফা আছে, এই পাশে চলে আসলে কত হবে, cos আলফা প্লাস cos আলফা ইজ ইকুয়াল টু কত হবে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হবে 2 cos আলফা ইজ ইকুয়াল টু কত হবে 0। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে বুঝতে পারলাম যে cos আলফার মান কত 0। তাহলে আলফার কত এর মান জন্য 0 বলো তো, 90 ডিগ্রি না? cos কত ডিগ্রির মান 0 বলো তো, 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত হবে 0। তাহলে 90 ডিগ্রির মান যদি 0 হয় আলটিমেটলি আমাদের একটা চিত্রটা ভুল আছে, যে আলফাটা আসলে 90 ডিগ্রি কোণে দেওয়া ছিল, মানে এইটা আমাদের এই বরাবর এ আর বি লম্ব হওয়া উচিত ছিল, ঠিক আছে? এই তো। তাহলে এ আর বি কি হওয়া উচিত ছিল, লম্ব হওয়া উচিত ছিল। আনসার কত বলো, আলফা কত পাচ্ছি 90 ডিগ্রি। সো এটা একটু চাইলে একটু মুখস্থ করে নিতে পারো, কারণ এটা আমাদের অনেক একটা কমন একটা কোশ্চেন, বারবার আসে, সব জায়গায় আসে, ঠিক আছে? সো আমাদের কি করবো, এটা মুখস্থ করে নিব যে 90 ডিগ্রি, ঠিক আছে? চাইলে মুখস্থ করে নিতে পারো এই যে 90 ডিগ্রি। আচ্ছা, সো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদেরকে মানুষকে সামনে চলতে সাহায্য করে আসলে আমাদের কোনটা। এখানে আমাদেরকে দেওয়া আছে উপাংশ, আনভিক উপাংশ, উলম্ব এবং আনভিক উপাংশ, তারপর কোনটি নয়। সো এটা খুবই সিম্পল একটা জিনিস, জাস্ট আমরা যদি চিন্তা করি যে আমরা এটা কি করলাম, একটা রাস্তার কথা চিন্তা করলাম, এই হচ্ছে সেই আমাদের রাস্তাটা, ঠিক আছে? সো এখানের মধ্যে আমরা যেটা করি, আমরা পা ফেলি, তাই তো? প্রায় একটু তির্যকভাবে ফেলি, ঠিক না? পা তির্যকভাবে না ফেলে কিন্তু আমরা চলতে পারি না, ঠিক না? চলতে পারি যদিও, মানে কাইন্ড অফ হচ্ছে একটু তির্যকভাবেই ফেলি, দেখবা, ঠিক আছে? দেখো আমরা যদি তির্যকভাবে যদি আমরা পাটা ফেলি, সাপোজ এইভাবে ফেলি, এই যে এভাবে ফেলি না, হ্যাঁ সাপোজ এইভাবে ফেলি, তাহলে দেখো আমরা রিঅ্যাকশন কোন বরাবর দিচ্ছি, মানে আমরা ফোর্স কোন বরাবর দিচ্ছি, একদম এই কোণাকুনি না? তাহলে রিঅ্যাকশন কোন বরাবর হবে চিন্তা করো তো, রিঅ্যাকশন হবে আমাদের এই বরাবর, মানে আমরা ভূমিতে যে পরিমাণ ফোর্স দিচ্ছি ঠিক সেম পরিমাণ আমাদের কে ফোর্স দিবে, আমাদের ভূমিটা আমাদেরকে সেম ফোর্স আমাদেরকে কি দিবে রিঅ্যাকশন দিবে, তাই না? এই তো। তাইলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি এই পরিমাণ আমাদের একটা রিঅ্যাকশন দিচ্ছে। সো সাপোজ আমরা যে কোণে আসলে আমরা কি করছি, আমরা ফোর্সটা দিলাম, এটা ঠিক বিপরীত প্রান্তে দিল, সেটা হচ্ছে আমাদের কোণটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এই আর বা রিঅ্যাকশনটাকে আমরা দুইটা ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের সেই নরমালি আমরা যেটা জানি সেটা হচ্ছে এই বরাবর, সেটা হচ্ছে আমাদের কি বলতো, সেটা হচ্ছে আমাদের আর cos থিটা, এটা হচ্ছে আমাদের সেই আর cos থিটা, আর ঠিক একদম উপর বরাবর আমাদের যেটা কাজ করতেছে সেটা হবে আমাদের আর sin থিটা, ঠিক আছে? ওকে, আর
সাইন থিটা। সো আর সাইন থিটা আর তার যে এমজি যেটা আছে একদম ঠিক মাঝ বরাবর যেহেতু কাজ করতেছে, তাহলে আমাদের এমজি আর হচ্ছে আমাদের আর কস থিটা কাটাকাটি চলে যায়, আর সাইন থিটা কাটাকাটি চলে যায়, থাকে হচ্ছে আর কস থিটা, যেটা আমাদের আনুভূমিক উপাংশ। কি বলতো, আমাদের যে রিঅ্যাকশন যেটা আছে রিঅ্যাকশনের আনুভূমিক উপাংশ, এই আনুভূমিক উপাংশটা আমাদের কি কাজ করে, আমাদেরকে সামনের দিকে নিয়ে যায়। ঠিক আছে, কারণ আমরা দেখতে পাই যে এই বরাবরই একটা জিনিস আছে আর কস থিটা, আর কিছু কি আছে কি এটা বিপরীত দিকে নাকচ করার মতো কিছু আছে নাই তো, তাহলে আর কস থিটা আমাদের কি করে সামনের দিকে নিয়ে যায়। তাহলে এই যে বলো আণবিক উপাংশটা কি করে আমাদেরকে সামনের দিকে নিয়ে যায়। আচ্ছা, এই তো। এরপরে বলে দেওয়া আছে দুটি ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো, স্কেলার গুণফল। স্কেলার গুণফল তো বোঝো, মানে ডট গুণফল দেওয়া আছে এত একক। বলে দেওয়া আছে এদের ভেক্টর গুণফলের মানও দেওয়া আছে। কি দেওয়া আছে, ভেক্টর গুণফলের মানও দেওয়া আছে এত একক। তাহলে বলছে যে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কি কোণ কত। ঠিক আছে, তো সাপোজ আমরা দুটো ভেক্টর নিয়ে নেই, সাপোজ আমরা চিন্তা করি এ আর বি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের স্কেলার গুণফল তো, তাহলে এ ডট বি যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে আমাদের 18, তাই না? হ্যাঁ। এরপরে এটাকে আমরা লিখতে পারি কি, এবি কস থিটা লিখতে পারি না? হ্যাঁ, এবি কস থিটাও লিখতে পারি। এটাকে আমরা এই পাশে লিখি, চল এটাকে আমরা লিখি এবি কস থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ডট বি ইজ ইকুয়াল টু আমরা 18 লিখতে পারি। ঠিক আছে, আবার আমাদের ভেক্টর গুণফলের মানও দেওয়া আছে। কি দেওয়া আছে, ভেক্টর গুণফল। সো ভেক্টর গুণফল মানে কি, আমাদের এ বি sin থিটা। ঠিক আছে, এ বি sin থিটা ইজ ইকুয়াল টু আমাদের এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মান ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কত হবে 6√3, তাই না? 6√3। তাহলে এখন আমরা একটা কাজ করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ বি কিন্তু কাটাকাটি যায়, যদি আমরা ভাগ দিয়ে দিই sin থিটা বাই cos থিটা tan থিটা হয়ে যাবে, তাহলে খুব ইজিলি আনসারটা বের হয়ে যাওয়ার কথা। সো এটা দেখতে পাচ্ছ যে আমাদের খুব একটা কমন একটা কোশ্চেন, এটাকে আমরা বললাম আমরা 1 নাম্বার, এটাকে বললাম আমরা 2 নাম্বার। তাহলে আমরা একটা কাজ করি, আমরা 1 নাম্বারকে 2 নাম্বার দ্বারা ভাগ দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের উপরে থাকবে আমাদের এ বি sin থিটা, আর এই পাশে থাকবে হচ্ছে ভাগ দিলে সেটা হচ্ছে আমাদের এ বি cos থিটা হবে। ঠিক আছে, ওকে। তাহলে উপরে থাকবে হচ্ছে আমাদের 6√3, এখানে থাকবে হচ্ছে আমাদের 6√3, আর এখানে থাকবে হচ্ছে কত 18, এই যে জিনিস পাই। ঠিক আছে, এবারে একটু আমরা কাটাকাটি করি। কি করি আমরা, একটু কাটাকাটি করি, সেটা হচ্ছে আমাদের এ বি কাটা, এ বি কাটা sin থিটা বাই cos থিটা tan থিটা লিখতে পারবো, প্যারা নাই। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 6 কে 18 কে আমি 6 দ্বারা ভাগ দিয়ে ফেললে আমরা পাচ্ছি 3। তারপর একটা কাজ করতে পারি, 3 কে আমরা কি লিখতে পারবো, তো 3 কে আমরা যেটা লিখতে পারি যে √3 হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের √3 আর √3 কাটা গেল, থাকলো কি বলতো 1/√3, তাই না? 1/√3। ঠিক আছে, আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু আমাদের tan থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু আমাদের কত হবে 1/√3। তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি আমরা থিটার মান বুঝে ফেলতে পারলাম যে থিটা ইজ ইকুয়াল টু আমাদের 30 ডিগ্রি হবে। ঠিক আছে, tan 30 ডিগ্রির মানে আমাদের 1/√3, আর tan 60 ডিগ্রির মান √3। ঠিক আছে, আচ্ছা এই তো। তাহলে আলটিমেটলি আমাদের আনসার কোনটা, আমাদের আনসার হচ্ছে আমাদের সি নাম্বারটা। এরপরে বলে দেওয়া আছে যে নিচের কোনটি সঠিক, আমাদের আই জে কে এই তিনটা ক্রস গুণফল করলে আমরা কি পাই, এটার জন্য আমরা একটা প্যাটার্ন মুখস্থ করতে পারি। এই প্যাটার্নটা মুখস্থ করতে পারলে আমাদের আর কিছু লাগবে না, আর কি কিছু লাগবে না। সাপোজ এই হচ্ছে আমাদের কি বলতো, আমাদের সাপোজ একটা গোলাকার জিনিসপাতি, সো এখানে আমরা একটা কি করবো, একটা পজিটিভ চিহ্ন দিয়ে দেবো। আচ্ছা, এরপরে জাস্ট আমরা এরকম ঘুরাবো, কি করবো, এইরকম ভাবে ঘুরানোর চিহ্ন দিয়ে দেবো। এরপরে এখানে দিয়ে দেবো আমরা আই ক্যাপ, এখানে দিব আমরা জে ক্যাপ, এখানে দিব আমরা কে ক্যাপ। এইবার জাস্ট একটু মাথায় রাখবা যে আমি যদি এইভাবে ঘুরি, এইভাবে যদি ঘুরি তাহলে আমাদের সবগুলো পজিটিভ। আচ্ছা, তার মানে আলটিমেটলি আমাদের আই ক্রস জে যদি করি পাবো কে ক্যাপ, কারণ এইভাবে ঘুরতেছি তাহলে প্লাস কে ক্যাপ। আর আমি জে ক্রস কে যদি করি তাহলে পাবো আমাদের আই ক্যাপ, যেহেতু এভাবে ঘুরতেছি পজিটিভ। কে ক্রস আই যদি করি তাহলে পাবো জে ক্যাপ, যেহেতু এভাবে ঘুরতেছি পজিটিভ। বাট উল্টা ঘুরলে জে ক্রস আই যদি করি কে পাবো, কিন্তু যেহেতু বিপরীত দিকে ঘুরতেছে মাইনাস, তাহলে মাইনাস কে। বুঝা গেছে? তাহলে আমরা এই জিনিসগুলো দেখার চেষ্টা করি। বলে দেওয়া আছে জে ক্রস কে, তাহলে জে ক্রস কে একই দিকে ঘুরতেছি তাহলে পজিটিভ আই, কিন্তু আমরা দেখতেছি নেগেটিভ আই, কাটা। জে ক্রস কে ইজ ইকুয়াল টু পজিটিভ আই, তাহলে পজিটিভ আই তো হবে নাকি, জে ক্রস কে ইজ ইকুয়াল টু কি পাবো পজিটিভ আই, এই তো। তাহলে এটা আমাদের ঠিক আছে, এই বি নাম্বারটা ঠিক আছে। এই তো, জাস্ট অপশনটা টেস্ট করবা, দেখবা যে একটা তো আনসার পাবাই, ভালো এটা দাগে ফেলবা, শেষ। এই যে দেখো বি নাম্বারটা। এরপরে দেখি বলে দেওয়া আছে দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। দুটি সমমানের ভেক্টর, সমান কিন্তু বলছে, কি বলছে দেখো তো, সমমান। কি বলছে, মান এদের একই, দুটি সমমান। আচ্ছা, সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। এদের লব্ধি যেটা আছে ওটার মান ওই দুইটা ভেক্টরের সমান। আলটিমেটলি আমরা দুইটা ভেক্টর চিন্তা করতে পারি পি আর কিউ, তাহলে বলে দেওয়া আছে যে পি আর কিউ সমান, পি আর কি কিউ সমান। আবার কি বলে দেওয়া আছে জানো, এদের লব্ধির মান যেটা আর যেটাকে আমরা রেজাল্টেন্ট বলি, আর যেটা আছে তাদের যে কোনো একটি ভেক্টরের মানের সমান, মানে যে কোনো একটা ভেক্টর মানে পি আর কিউ এর মানে সমান হবে, এই যে আর এর সমান, আর সমান। ঠিক আছে, এই জিনিসটা আমাদের বলে দেওয়া আছে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। সো আমরা সিম্পলি যদি আর এই সূত্রটা লিখে ফেলি যে আর স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি বলতো
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা, এই আলফাটা বের করতে হবে, তাই না? এবার আমরা একটা কাজ করি, আমরা কি জানি আমাদের পি আর কিউ আর আর সবগুলো সমান, তাহলে আমরা যে কোনো সবগুলোকে একটাতে রূপান্তর করে দিই, সাপোজ পি তে রূপান্তর করে দিলাম পি, তাহলে আমরা আর কে লিখবো কি পি, তাহলে পি স্কোয়ার, এখানে থাকবে আমাদের পি স্কোয়ার, তাহলে কিউ কে লিখবো কি পি, তাহলে এখানে আমাদের পি স্কোয়ার টু ইন্টু পি, পি তো পি রাখলামই, কিউ কে আমরা লিখলাম পি, তাহলে পি পি কোন গুলো কত পাচ্ছি পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার কজ আলফা, ঠিক আছে? এই তো, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি এই পি স্কোয়ারটা যদি এই পাশে চলে আসে তাহলে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কত হবে 0, তাহলে এখানে দেখতে পাচ্ছি পি স্কোয়ার প্লাস টুয়াইস পি স্কোয়ার প্লাস কজ আলফা। এবার একটা কাজ করি, এই পি স্কোয়ারটাকে আমরা কমন নিয়ে ফেলি, পি স্কোয়ারটা যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে দেখতে পাচ্ছি 1 প্লাস 2 কজ আলফা ইজ ইকুয়াল টু কত হবে 0। হ্যাঁ এটাই তো দেখতে পাচ্ছি, হ্যাঁ ঠিকই তো আছে, হ্যাঁ তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1 প্লাস 2 cos আলফা ইজ ইকুয়াল টু 0, তাইলে এইখান থেকে আমরা খুব ইজিলি 2 cos আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি কি বলতো -1, তাইলে এইখান থেকে আরো একটা কাজ করতে পারি, সেটা কি বলতো আমরা যেটা দেখতে পাচ্ছি যে cos আলফা ইজ ইকুয়াল টু হবে আমাদের এখানে দেখতে পাচ্ছি -1, তাহলে 2 দ্বারা ভাগ দিলে কত পাচ্ছি -1/2, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি -1/2, তাহলে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি আলফা ইজ ইকুয়াল টু কত হবে বলো, আমরা একটু মুখস্থ করে নিব এই জিনিসটা যে cos আলফার মান কখন -1/2 হবে কত জানো 120 ডিগ্রি। এটা আমরা ভেক্টরের ক্ষেত্রে নদী নৌকার ম্যাথও দেখছিলাম, অনেকবার এমন হয় যে cos 120 ডিগ্রি মান হচ্ছে -1/2, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি কত হবে 120 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এইটা তো একটা জিনিস, বাট এতটুকু এটা আমরা একটু শর্টকাট একটু মাথা রাখবো, কি করব শর্টকাট মাথা রাখবো যে এটা আমরা মানে অনেকবার আসে, এটা কমন জিনিস তো, এই জন্য আমি এটা শর্টকাট হিসেবে মাথা রাখতে বলবো, মুখস্থ করতে বলবো, এতটুকু করার আসলে কোনো একটা প্রয়োজন পড়ে না। মাথা রাখবা যে দুইটা ভেক্টর সমান যদি হয়, দুইটা ভেক্টর যদি সমান হয়, তাদের রেজাল্টেন্ট বা লব্ধিও যদি তাদের সমান হয়, তাহলে তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তাহলে তারা কি করতেছে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। আবার এটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি যে দেখো দুইটা ভেক্টর যদি 120 দুইটা সমান ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি যেটা আছে ওই লব্ধিটা তাদের সমান হবে, এটাও আমি চাইলে বলতে পারি, বুঝা গেছে? আচ্ছা এই তো, তাহলে আমরা এটা মুখস্থ করে নিব, তাহলে आंसर হচ্ছে 120 ডিগ্রি। এই যে এরপরে দেখি বলছে একক ভেক্টরের ক্ষেত্রে কোনটা সঠিক, আমরা দেখতে পেলাম যে আবার সেম কেস ক্রসের ক্ষেত্রে, ক্রসের জন্য আমরা কি করতে পারি, আমরা সেম কেস আবার করি যে এখানে আমরা এটা লিখে ফেলি, এখানে পজিটিভ, এটা হচ্ছে আসলে আমাদের পজিটিভ, তাহলে আই জে কি এই যে ঘূর্ণন ঘূর্ণন ঘূর্ণন, তাহলে দেখি আমরা প্রথমে দেখি আই ক্রস আই, তাহলে আই ক্রস আই, ও আচ্ছা এখানে আমাদের এই গুণনটা হয়তো কাজে লাগবে না, সরি আমি লিখে ফেলছি, তাহলে আমরা দেখি যে আই ক্রস আই মানে কত, আই ক্রস আই, আই ক্রস আই মানে কি, আই ক্রস আই মানে কত, আই এর মান ইনটু আই এর মান ইনটু কত, সাইন কত ডিগ্রি হবে বলো, সাইন কত ডিগ্রি হবে, আই আর আই একই দিকে কাজ করতেছে না, তাহলে মধ্যবিন্দু কোণ কত 0, তাহলে এটা কত হবে 0 ইনটু ইটা ক্যাপ, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হবে আমাদের 0 ভেক্টর, ঠিক না? পুরোটা আমার 0 না, তাহলে 0 ভেক্টর হওয়ার কথা, তাহলে এক নম্বরটা আমাদের ভুল, ঠিক আছে? এরপর আমরা দেখব যে আই ক্রস জে কত হবে বলো, আই ক্রস জে কত হবে, আই ক্রস জে যদি আমি করি তাহলে দেখতে পাচ্ছি যে আই ক্রস জে যদি করি তাহলে আই এর মান হচ্ছে আমাদের 1, জে এর মান হচ্ছে আমাদের 1, ছি এখানে আমি এগুলা লিখলাম কেন, এগুলা লিখলাম কেন, এটা তো মান বসবে, তাহলে আই এর মান কত 1 না, আই এর মান কত 1, আবার আই ক্যাপের মান কত 1, এটা আনবো, ঠিক আছে? তো সেম কেস আই ক্রস জে যদি করি তাহলে আই এর মান 1, জে এর মান 1 ইনটু হচ্ছে আমাদের কত sin 90 ডিগ্রি, কারণ আই আর জে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, 90 ডিগ্রি ইনটু ইটা ক্যাপ, ঠিক না? তাহলে এটার মান তো কখনোই 0 হবে না, ঠিক না? তাহলে sin 90 এর মান কত 1 ইনটু ইটা ক্যাপ, এটা দিক কোন দিকে হবে এখান থেকে আমরা বুঝে ফেলতে পারি যে আই ক্রস জে যদি করি, আই ক্রস জে যদি করি আলটিমেটলি আমাদের কে ক্যাপ হবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমাদের এটাও ভুল, তাহলে আবার সেম কেস আমরা আই ক্রস জে যদি করি, আই ক্রস জে যদি করি পাবো হচ্ছে কে একই দিকে ঘুরতেছে, তাহলে পজিটিভ, তাহলে আমাদের এইটা ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা এই যে সি নাম্বার। এরপরে দেখি বলছে যে নিউটনের গতিসূত্র, এখন আমরা চ্যাপ্টার 4 এ চলে গেছি, চ্যাপ্টার 4 এ আমাদেরকে বলছে যে নিউটনের গতিসূত্র যে তৃতীয় সূত্র যেটা আছে, যেটা আমাদেরকে বলে দেওয়া আছে যে প্রতিক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়ারই কি একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে আলটিমেটলি আমাদেরকে বলছে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, তাহলে একটা ক্রিয়া যদি হয় এই বরাবর, একটা ক্রিয়া যদি হয় এই বরাবর, তাহলে প্রতিক্রিয়া কোণ দিকে হবে সমানও হবে এবং কি বিপরীত দিকে হবে, বিপরীত মানে কি, বিপরীত মানে হচ্ছে আমাদের এই বরাবর কাজ করতেছে, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো, এটা কত ডিগ্রি কোণ 180, কত ডিগ্রি 180, ঠিক আছে? এই যে 180, ঠিক আছে? আচ্ছা এই যে
এরপরে দেখছি যে একটি ঘূর্ণনরত কণার ব্যাসার্ধ দেওয়া আছে, এটা ঘূর্ণনরত কণার কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ মানে আর দেওয়া আছে, এই যে আর দেওয়া আছে এত মিটার, তাহলে প্রযুক্ত বল বা ফোর্স দেওয়া আছে হচ্ছে আমাদের এত নিউটন, তাহলে আমাদেরকে বলছে টর্কের মান কত। সো টর্কের মানে আমাদের সংজ্ঞা অনুসারে আমরা পাইছিলাম যে টর্ক মানে কি টাউ, টাউ ইজ ইকুয়াল টু আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে আমাদের আর ক্রস এফ, আর ইনটু এফ, আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর এফটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল, তাহলে আর ক্রস এফ পাইলে আমি কি পাবো, টাউ পাবো, তাই তো। তাহলে আর এর মান আমরা ক্রস তো করতে পারি, ক্রস করতে পারি না, ওই নির্ণায়ক দ্বারা, তাহলে আমরা লিখবো এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ঠিক আছে। আই ক্যাপে আমরা বসাই দেবো, এখানে দেখতে পাচ্ছি আমাদের 2 2 -1, এরপরে এফ এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো 6 3 -3, এই তো। তাহলে আমরা একটু রিক্যাপ করে নেই, 2 2 -1 2 2 -1, ওকে 6 3 -3, এই তো। তাহলে আমরা আলটিমেটলি আমরা কি করব, একদিকে পজিটিভ ধরে নিব, না এটা কি পজিটিভ নেগেটিভ পজিটিভ, তাই না, ওকে। এবার আমরা দেখবো যে পজিটিভের ক্ষেত্রে আই ক্যাপ যদি নেই তাহলে এই কলাম আর এই রো বাদ থাকলো কি এইখানে এখানে এখানে, তাহলে আলটিমেটলি আমরা গুণ যদি করি তাহলে আই ক্যাপ থাকবে, আর এখানে দেখতে পাচ্ছি মাইনাস আর 3 আর হচ্ছে 2 গুণ করলে কত -6, আগে থেকে এটা মাইনাস দিয়ে রাখলাম, এরপরে -1 আর 3 গুণ করলে কত -3, আগে থেকে এটা মাইনাস আছে তাহলে +3, এরপরে মাইনাস জে ক্যাপ লিখলাম, মাইনাস জে ক্যাপ, এরপরে মানে জে ক্যাপ যদি থাকে তাহলে এই কলাম আর এই রো বাদ, তাহলে কোনাকুনি গুণ, তাহলে 2 আর -3 গুণ করলে পাচ্ছি কত -6, আগে থেকে এটা মাইনাস দিয়ে রাখলাম, ঠিক আছে। এরপরে -1 আর 6 গুণ করলে কত পাচ্ছি -6, তাহলে -6 আগে থেকে এটা মাইনাস আছে তাহলে +6, ওকে। এরপরে কে ক্যাপে যাই, কে ক্যাপ, ঠিক আছে, কলাম বাদ রো বাদ, তাহলে কোনাকুনি গুণ করি, 2 আর 3 গুণ করলে পাচ্ছি 6 মাইনাস 2 আর 6 গুণ করলে পাচ্ছি 12, তাহলে -12, ঠিক আছে, এই তো। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত, এটা কত দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি আমাদের -3 আই ক্যাপ, আর এটা দেখতে পাচ্ছি -6 আর +6 গুণ করলে কত, যোগ করলে কত হচ্ছে 0, তাহলে এই পার্টটুকু নাই, তাহলে আলটিমেটলি আমাদের আছে কে ক্যাপ, তাহলে কে ক্যাপের ক্ষেত্রে কত পাচ্ছি দেখো তো, 6 আর -12 কত পাচ্ছি -6, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত -6 কে ক্যাপ, এই তো। তাহলে এখন আমাদের এইটার মানটা বের করতে হবে, ঠিক আছে, চলো এইটার মানটা আমরা বের করতে পারবো না, কারণ তো কথা এটা হচ্ছে আমাদের টাউ এর মান ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের √, এটা স্কয়ার -3 স্কয়ার প্লাস এটা হচ্ছে আমাদের 6, তাহলে -6 স্কয়ার, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের 9 আর এখানে আমাদের 6 6 36, ঠিক আছে, ওকে। আর আলটিমেটলি দেখতে পাচ্ছি √45, একক কি হবে, একক হচ্ছে আমাদের একটা আছে আমাদের নিউটন, একটা আছে আমাদের মিটার, তাহলে একক হবে কি নিউটন মিটার, ঠিক আছে। নিউটন মিটার করে দেখতে পাচ্ছি, এই যে তাহলে 45, এই যে সি নাম্বারটা দেখছো, আচ্ছা দেখে মনে হবে যে না অনেক অনেক কিছু করতে হবে, আহামরি তেমন কঠিন কিছু না কিন্তু। আচ্ছা সো দেখো আমরা কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে যে প্রায় এত ফিট উচ্চতা অবস্থিত বিমান হতে 1 কেজি ওজনের একটি বস্তুকে ছেড়ে দেওয়া হইলো, ভালো কথা বলছে প্রতি সেকেন্ডে কত গতিবেগে উহা পৃথিবী পৃষ্ঠের দিকে ধাবিত হবে, প্রতি সেকেন্ডে কত বেগে এসে পৃথিবী পৃষ্ঠের দিকে ধাবিত হবে, এটা আসলে কাইন্ড অফ একটা মুখস্থের জিনিসপাতি। আমরা জানি যে জি ইজ ইকুয়াল টু কত, জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না। এটা মানেটা কি, এটা প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগে কি আছে, বেগে বৃদ্ধি পাচ্ছে, বেগ বৃদ্ধিটা পাচ্ছে, তাই তো 9.8 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাচ্ছে প্রতি সেকেন্ডে, তাই তো। তাই আলটিমেটলি প্রথমে যদি আমাদের 0 থাকে বেগ, ইউ যদি 0 হয়, পরবর্তী 1 সেকেন্ড পরে সে কি হবে, এই যে 1 সেকেন্ড পরে সে কি হবে, ভেলোসিটি কত হয়ে যাবে 9.8। এখন এই 9.8 মিটার পার সেকেন্ড যেটা আছে না, এটাকে আমরা ফিটে কনভার্ট করলে আমরা যেটা পাই 32 ফিট পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি না যে আমাদের প্রতি সেকেন্ডে 32 ফিট পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাচ্ছে, অত বেগে ধাবিত হচ্ছে, বলতে পারি না। সো এই সিম্পল জিনিসটা আমাদেরকে বলে দিচ্ছে যেখানে আমাদের এই যে 32 ফুট বা ফিট পার সেকেন্ড, এই যে এটা আর কি, ঠিক আছে, এটা আমরা একটু মুখস্থ করে নিব। সো বলছে যে এসআই পদ্ধতিতে জড়তার একক কি, জড়তা কোনো একটা নির্দিষ্ট বিন্দুর জন্য যদি চিন্তা করি তাহলে জড়তা কি ছিল বলতো, জড়তা আই ইজ ইকুয়াল টু ছিল আমাদের এম আর স্কয়ার, তাহলে এম এর একক কি বলো, এম এর একক কি, এম এর একক হচ্ছে আমাদের সেই কেজি, আর একক কি, আর মানে হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি লেন্থ, লেন্থ মানে কি মিটার, এস একক কি মিটার, তাহলে কেজি মিটার স্কয়ার, কেজি কি মিটার স্কয়ার, তাহলে কেজি মিটার স্কয়ার কোনটা, এই যে 1 নাম্বারটা, ঠিক আছে, এই তো। আচ্ছা যেটা বলে দিছে যে আমাদেরকে বলে দিছে যে একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রায় মানে উপরের দিকে যখন উঠতেছে তখন প্রথম 2 সেকেন্ডে এর ভরের এত অংশ হারায়, প্রথম 2 সেকেন্ডে আমাদের কি ভরের এত অংশ হারায়। আচ্ছা ভালো কথা বলছে যে রকেট হতে নিষ্ক্রান্ত গতিবেগ, গ্যাসের গতিবেগ যেটা আছে ওইটা আমাদেরকে বলে দিচ্ছে, তাহলে রকেটের ত্বরণটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা রকেটের ত্বরণের ক্ষেত্রে আমরা কি করতাম বলতো, রকেটের ত্বরণ
হ্যাঁ ঠিক আছে, এই তো। তাহলে রকেটের ত্বরণের জন্য আমরা কি করতাম বলতো? রকেটের ত্বরণ কি আমাদেরকে দেখো কাইন্ড অফ এখানে একটা জিনিস পাই, দেখো আমরা যদি চিন্তা করি যে এফ থ্রাস্ট যদি চিন্তা করি, ফোর্স এফ থ্রাস্টের জন্য আমরা কি সূত্র কি জানতাম? সূত্র জানতাম আমাদের হচ্ছে বস্তুটা ভর নিতে হইতো, ঠিক আছে, না সরি, বস্তুর ভরকে নিতে হইতো, ওই ভেলোসিটিটা নিতে হইতো, আর এখানে নিতে হতো আমাদের dm/dt, এইটাই তো নাকি? এটা না? হ্যাঁ। তার আলটিমেট আমাদের যেটা দেখতে পারতাম যে এফ থ্রাস্ট মানে কি, আমি যে ধাক্কাটা দিচ্ছে ওই থ্রাস্ট ইকুয়াল আমাদের ছিল ভেলোসিটি ইনটু dm/dt, তাই তো? আচ্ছা, তাহলে এফ থ্রাস্ট কি আমরা লিখতে পারি কি m ইনটু a, m ইনটু কি a, তাহলে m এর মানটা কি? m এর মানটা হচ্ছে আমাদের রকেটের ভর, আর এটা হচ্ছে আমাদের ত্বরণ, আর এটা হচ্ছে আমাদের রকেটটা যে ভেলোসিটিতে যাচ্ছে, কিংবা আমার যে রকেটের যে ভেলোসিটিতে যাচ্ছে সেটা একটা, আর হচ্ছে আমাদের যে জ্বালানিটা নির্গত হইতেছে ওইটার ভেলোসিটি, দুইটার ভেলোসিটি সেম। তাহলে এটা হচ্ছে আমাদের কি জ্বালানির ভেলোসিটি, আর এরপর আমরা dm/dt মানে কত, প্রতি সেকেন্ডে কত হারে আসলে আমাদের জ্বালানি নিষ্কৃত হচ্ছে প্রতি সেকেন্ডে। dm/dt মানে কি, প্রতি সেকেন্ডে কতটুকু আমাদের ভর চেঞ্জ হচ্ছে, কিংবা ভর চেঞ্জ হওয়াটাকে আমরা বলতে পারি যে প্রতি সেকেন্ডে কতটুকু আসলে ভর হারাচ্ছে, মানে জ্বালানি যে নিষ্কৃত হচ্ছে না, তাহলে ভর হারাচ্ছে না, তাহলে এটা আমরা বলতে পারি। তাহলে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি যে 2 সেকেন্ডে হারায় হচ্ছে এত অংশ হারায়, তাহলে প্রতি সেকেন্ডে হারায় কত, dm/dt কত হবে? dm/dt কত হবে? সেটা হচ্ছে আমাদের dm মানে কত হারায়, 1/16 অংশ হারায় কত সেকেন্ডে? 2 সেকেন্ডে। তাহলে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি 2 দ্বারা ভাগ দিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি 1/120 এত হারায়, ঠিক আছে? তাহলে আলটিমেট আমাদের এটা হবে আমাদের v, ভেলোসিটি দেওয়া আছে কি, নিষ্কৃত গ্যাসের ভেলোসিটি দেওয়া আছে এত, এই যে 3600 ইনটু হচ্ছে আমাদের কত, 120, তাই না? তাহলে আলটিমেট আমরা দেখো কাটাকাটি করলে কি পাচ্ছি, 0 0 কাটা, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কাটতে হচ্ছে আমাদের 30 এইটা, তাহলে এইটা হচ্ছে আমাদের 30 নিউটন ভাই, এটা আমাদের 30 নিউটন, ঠিক আছে? সো আমাদেরকে আসলে আমাদের এটা আমাদের প্রশ্নে একটু ভুল দেওয়া আছে, ভুল ব্যাপারটা এটা যে আমাদের এখানে আনসারটা খুব মিলে যাচ্ছে যে 30 মিটার পার সেকেন্ড, মানে এটার সাথে মিলে যাচ্ছে, বাট এইটা আসলে আমাদের এটা বোঝাচ্ছে যে আমাদের এটা ত্বরণ না, এটা আসলে আমাদের বোঝাচ্ছে আমাদের ফোর্স কতটুকু। আমাদের রকেটের ভর যদি হয় 1 কেজি, তাহলে বলা যায় যে না এটা ত্বরণ, এই এম এর মান হয়ে যাবে আমাদের 1, তাহলে ত্বরণ বলতে পারি 30 মিটার পার সেকেন্ড স্কয়ার। বাট রকেট কি এত কম গতিতে যায় ভাই? না তো। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো এখানে আনসারটা এটার সাথে মিলে যাচ্ছে দেখে আমি এটা 30 দিয়ে দেব, ঠিক আছে? দিলেও দিতে পারো, নাও দিলে দিতে পারো, তোমার ইচ্ছা, এই তো। সো এটি বলছে যে এটি নিউটন সমান কত ডাইন, একটু মাথায় রাখবা। এই যে নিউটন মানে কি জানো? নিউটন মানে হচ্ছে আমাদের এসআই একক, সবগুলো এসআই এককে বসালে আমি নিউটন পাই। ডাইন তো আমাদের কি জানো, একটা এটাও আমাদের ফোর্স, এটা আমাদের ফোর্সের একক, কিন্তু এটা হচ্ছে আমাদের সেই সিজিএস একক। সিজিএস একক মানে বুঝো, সি মানে সেন্টিমিটার, জি দিয়ে হচ্ছে গ্রাম, এস দিয়ে হচ্ছে আমাদের সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি যে চিন্তা করি 1 নিউটন, নিউটন কোথা থেকে আসছে বলো? ফোর্স কোথা থেকে আসছে? এফ ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি এম এ, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি, এম এর একক কি, কেজি, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 কেজি। এ মানে কি, এ মানে ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি কি মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এই তো। এখন আমরা যদি চিন্তা করি যে আমি যদি ডাইনে কনভার্ট করতে যাই, ডাইনে জাস্ট কি করব, আমাদের যেই এস একক আছে ওগুলোকে আমি জাস্ট কি করব, আমি জাস্ট কনভার্ট করব কিসে বলতো, আমি জাস্ট কনভার্ট করব সিজিএস এককে। দেখো আমি চিন্তা করতে পারি যে 1 কেজি, ঠিক আছে, এখানে 1 কেজি আছে, তাহলে 1 কেজি কে আমি কি লিখতে পারি বলতো? এটাকে কাইন্ড অফ আমি লিখতে পারি না যে 1 কেজি ইনটু আমাদের 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা লিখতে পারি কি বলতো? 1 কেজি ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার লিখতে পারি না? ওকে, তাহলে 1 কেজি কে যদি আমি গ্রামে প্রকাশ করি, যেহেতু সিজিএস মানে হচ্ছে কি গ্রামে, এই যে জি মানে হচ্ছে গ্রাম, তাহলে 1 কেজি মানে কত হবে? 1000 গ্রাম, তাহলে 1000 গ্রাম কে লিখতে পারি এইটা এত গ্রাম। এরপর ইনটু 1 মিটারকে আমি কি লিখতে পারি বলতো? যেহেতু 1 মিটারকে আমি কিসে কনভার্ট করতে হবে? সেন্টিমিটার, এই যে সি সেন্টিমিটার, 1 মিটার ইজ কত সেন্টিমিটার? 10⁻² সেন্টিমিটার না পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি, এটা গুণ করলে 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে দেখো সবগুলো এখন কি বলতো সিজিএস এককে আসে না? সেকেন্ডটাকে কি আমার কনভার্ট করতে হবে না? এই যে সিজিএস এককে এস মানে কি সেকেন্ড, তাহলে এটা আমাদের সেকেন্ডে আছে, সেন্টিমিটার আছে, গ্রামে আছে, তাহলে এই পার্টটুকুকে আমরা বলি ডাইন। এবার মিলে গেছে কি বলতো, যে 1 নিউটন ইজ ইকুয়াল টু কত ডাইন? তাহলে 10⁵ ডাইন, তাহলে 10⁵ কত? 5 ডাইন, এই যে এত ডাইন, ঠিক আছে? দেখছো? দেখো এরপরে দেখি বলে দেওয়া আছে যে এটি রকেট ঊর্ধ্বগামী যাত্রার প্রথম 2 সেকেন্ডে এত, এই নির্গত গ্যাসের গতিবেগ এক হলে রকেট ত্বরণ করতে, এই ব্যাপারটা কাইন্ড একটু ভুল দেওয়া আছে। তাহলে আমরা চিন্তা করতে পারি 2 সেকেন্ডে, তো তাহলে আমাদের dm/dt কত হবে বলো? dm/dt হবে আমাদের 1/50 ইনটু কত হবে? 2, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 1/100, ঠিক আছে? তাহলে ভেলোসিটি দেওয়া আছে এত, তাহলে এটাকে আমরা 100 দ্বারা ভাগ দিয়ে দেব, তাহলে 100 দ্বারা ভাগ দিলে এটা কাটা, তাহলে 25.2 পাই, এরকম কিছু একটা, ঠিক আছে? এই তো, বাট আমাদের একটু কোশ্চেনটা ভুল দেওয়া আছে, জানো একটু এটা করলাম না আর কি।
সো দেখো আমাদেরকে বলে দেওয়া আছে একক সমকৌণিক বেগ। একক সমকৌণিক বেগ মানে কি, ওমেগার মান কত? ওমেগার মান দেখতে পাচ্ছ 1 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, ঠিক আছে, 1 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, বলেছে এত কৌণিক বেগে ঘূর্ণরত কোনো দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে তার গতিশক্তির কত? এখানে গতিশক্তি বুঝতে বোঝাচ্ছে আমাদের বলতো কৌণিক গতিশক্তি। গতিশক্তি বলতে কি বোঝাচ্ছে? কৌণিক গতিশক্তি। মাথায় রাখবা, গতিশক্তি বলতে কি বোঝাচ্ছে? কৌণিক গতিশক্তি। ঠিক আছে, আচ্ছা এখন কৌণিক গতিশক্তিকে আমরা লিখতে পারি যে আই, গতিশক্তিকে লিখতে পারি ই কাইনেটিক যেগুলো লিখতে পারি হাফ আই ওমেগা স্কয়ার। কিভাবে? নরমালি আমরা জানতাম কি লিনিয়ারের ক্ষেত্রে কি হইতো, হাফ এম বি স্কয়ার হইতো না? তাহলে দেখো এখানে হাফ এম, এমটাকে আমরা কৌণিকের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি জড়তার ভ্রামক, আর ভিটাকে চিন্তা করতে পারি, ভি নরমালি কি ছিল? রৈখিক ভেলোসিটি, তাই তো? ওমেগাটা কি আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি। শেষ, হাফ এম ভি স্কয়ারের মতো, হাফ আই ওমেগা স্কয়ার। এই তো, তাহলে আলটিমেটলি আমাদেরকে যেটা বলছে যে আমাদের ওমেগার মান 1, তাহলে এটা আমাদের 1 স্কয়ার 1 হয়ে গেল। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি আমাদের হাফ আই ইজ ইকুয়াল টু হবে আমাদের ই কাইনেটিক। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি লিখতে পারি যে আই ইজ ইকুয়াল টু লিখতে পারি কত? 2 ইনটু কাইনেটিক। তাহলে আমাদের যেটা বলছে যে গতিশক্তির আসলে আমাদের দ্বিগুণ হচ্ছে কি আমাদের জড়তার ভ্রামক। তাহলে গতিশক্তির দ্বিগুণ হচ্ছে আমাদের কি বলতো? জড়তার ভ্রামক। এই তো, হ্যাঁ। এরপরে দেখি বলছে আধুনিক জেট বিমান কোন সূত্র ব্যবহার করে চলে? সিম্পল কথা, যে সব জায়গায় আমাদের জড়তা ভ্রামক খাটে। জড়তার ভ্রামক না, ভরবেগের সংরক্ষণশীলতা খাটে। ভরবেগের সংরক্ষণশীলতা খাটে। তাহলে ভরবেগের কি সংরক্ষণশীলতা? এই যে এটা। আচ্ছা, বলছে যে একটি পাখা প্রতি মিনিটে, তাহলে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের সেই টাইমটা। টাইম প্রতি মিনিট মানে কত? 60 সেকেন্ড। আচ্ছা, কতবার ঘুরে সেটাকে বলতে পারি আমরা n বার ঘুরে। তাহলে n বার হচ্ছে n ইকুয়াল কত? 60 বার ঘুরে। বলছে পাখাটির কৌণিক বেগ কত? কৌণিক বেগ মানে কি? ওমেগা কত? রেডিয়ান পার সেকেন্ডে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা যদি চিন্তা করি যে ওমেগা যদি আমরা খুব ইজিলি বের করতে চাই, ওমেগার সূত্রটা কি? ওমেগার যেটা সূত্র ছিল যে টুয়াইস পাই ইনটু এফ ছিল। এফ হচ্ছে আমাদের কম্পাঙ্ক, ইজ ইকুয়াল টু ছিল আমাদের টুয়াইস পাই বাই টি। এটা একটা সূত্র ছিল। টি হচ্ছে আমাদের পর্যায়কাল। আরেকটা সূত্র ছিল আমাদের টুয়াইস পাই ইনটু এন বাই টি। এন মানে কতবার ঘুরতেছে, টি মানে কত সময়। দেখেন আমরা কোনটা দেখতে পাচ্ছি? আমাদের 3 নাম্বার সূত্রটা খাটতেছে। তা 3 নাম্বার সূত্রটা যদি আমাদের খাটে, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি আমাদের কত হবে? টুয়াইস পাই ইনটু এন। এন মানে কত? এন মানে আমরা দেখতে পাচ্ছি 60 বার ঘুরছে। সময় কত? 60 সেকেন্ড। তাহলে 60 কাটা থাকবে কত? টুয়াইস পাই রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এই তো টুয়াইস পাই রেডিয়ান পার সেকেন্ড। এই যে ডি নাম্বারটা, টুয়াইস পাই রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এরপরে দেখি বলে দেওয়া আছে যে বৃত্তাকার পথে এত কিলোমিটার সম দ্রুতিতে, তার মানে আমরা চিন্তা করতে পারি এইটা সেই হচ্ছে আমাদের কি বলতো? ভিটা, ভেলোসিটিটা। চলমান কোন একটা মোটর গাড়ি কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে। ভাই, কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে, এ দেওয়া আছে। আচ্ছা, বলছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, আর ইজ ইকুয়াল টু হোয়াট? আর ইজ ইকুয়াল টু কি ওয়াট? এটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, ওকে। সো কেন্দ্রমুখী ত্বরণের সংজ্ঞাটা আমরা লিখে ফেলি, সংজ্ঞাটার নামে সূত্রটা লিখে ফেলি। এ ইজ ইকুয়াল টু আমরা জানি যে ভি স্কয়ার বাই আর। ওকে, তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো যে আর ইজ ইকুয়াল টু কি হবে? আর ইজ ইকুয়াল টু হবে আমাদের ভি স্কয়ার বাই এ। এখন দেখো আমাদের ভিটা কিসে দেওয়া আছে বলতো? ভিটা দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। বাট তোমরা এতদিন করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা আছে 72 কিলোমিটার পার আওয়ার মানে কত জানো? 72 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাও তোমাকে আমি একটু দেখাই দিই যে ভি ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে আমাদের 72 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে 72 কিলোমিটারটাকে আমরা লিখতে পারি কি? 72 মিটার। আর 1 আওয়ারটাকে নিচে আসে, তাহলে 1 আওয়ারটাকে ভাগ দিতে পারি, বলতে পারি 3600 সেকেন্ড। তাহলে কাটাকাটি করো, এই যে তাহলে এটা দ্বারা ভাগ দিলে দেখতে পাচ্ছ হবে 36। 72 কে 36 দ্বারা ভাগ দিলে দেখতে পাবো 2, আর একটা শূন্য আছে এখানে, তাহলে আমাদের 20 মিটার পার সেকেন্ড। আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ারটাকে জাস্ট 72টাকে 3.6 দ্বারা ভাগ দিয়ে দিবা, তাহলে আলটিমেট আনসারটা পেয়ে যাও। ঠিক আছে, যাই হোক, আলটিমেট আমরা দেখতে পাচ্ছি উপরে আছে আমাদের কত? 20, তাহলে 20 এর স্কয়ার। আর এ দেওয়া আছে কত? 1। এই তো, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 20 আর 20 গুণ করলে কত পাচ্ছি? 400 না? 400 মিটার। কই দেখতে পাচ্ছি? এই যে বি নাম্বারটা 400 মিটার। ঠিক আছে, আচ্ছা, এই যে বসে সমুদ্রের নোঙ্গর করা একটি জাহাজের ক্যাপ্টেন লক্ষ্য করেন যে ঢেউয়ের শীর্ষগুলো, এটা আমাদের আসলে পর্যায়বৃত্ত গতি বা তরঙ্গের আমাদের হচ্ছে ম্যাপটা বলে দেওয়া আছে যে শীর্ষগুলো পরস্পর থেকে, তা আমি করাই দিচ্ছি, শীর্ষগুলো পরস্পর থেকে এত মিটার দূরে। তার আলটিমেটলি আমি যদি একটা ঢেউয়ের কথা চিন্তা করি, ঢেউ তো একটা তরঙ্গ, তো তাহলে আমরা চিন্তা করতে পারি এই যে এইটা হচ্ছে আমাদের সেই কি বলতো
এটা সে আমাদের কি বলতো তরঙ্গটা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেই তরঙ্গটা। এখন আমাদেরকে যেটা বলছে যে ঢেউয়ের শীর্ষগুলো যেগুলো আছে, শীর্ষ তো বুঝো, কারণ শীর্ষ কাইন্ড অফ হচ্ছে এইটা, শীর্ষ মানে কাইন্ড অফ হচ্ছে আমাদের এই যে এইটা, এই শীর্ষ আর এই শীর্ষ। তাহলে এই শীর্ষগুলো আমাদেরকে বলছে যে 16 মিটার দূরে, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো 16 মিটার দূরে। তাহলে আলটিমেটলি আমরা এটাও বলতে পারি যে আমাদের এক ফেজ থেকে মানে একই দশা সম্পন্ন দুইটা বস্তুর যে দূরত্বটা, সেটাকে আমরা বলতেছিলাম কি, এটাকে আমরা বলতাম তরঙ্গ দৈর্ঘ্য, সেটাকে আমরা কি বলতাম তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, এটা আমরা বললাম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেছি 16 মিটার। বলছে যে প্রতি 2 সেকেন্ড পর পর একটি ঢেউ দেয়, প্রতি 2 সেকেন্ড পর পর একটি ঢেউ দেয়। তাহলে 1 সেকেন্ডে কয়টা ঢেউ দেয়, হাফটা। তাহলে আমরা চিন্তা করতে পারি এই ফিজিগুলো কত হবে, হাফ হার্জ, শেষ লাফ হতে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, আমাদের বের করতে হবে কি বলতো ঢেউয়ের ভেলোসিটি। তাহলে ভি ইকুয়াল আমরা কি দেখতে পাবো, এফ ল্যামডা। তাহলে এফ এর মান কত দেখতে পাচ্ছি 0.5, তাহলে আমরা লিখতে পারি হাফ। আর এখানে দেখতে পাচ্ছি ল্যামডার মান দেখতে পাচ্ছি 16। তাহলে আলটিমেটলি আমরা খুব ইজিলি বুঝে ফেলতে পারলাম এটা হবে আমাদের 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওকে ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 8 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। এবার আমরা দেখি, বলে দেওয়া আছে যে 16 নিউটনের একটি বল 4 কেজি ভরে 2 সেকেন্ড ক্রিয়া করে, তাহলে বস্তুটির বেগের পরিবর্তন কত। সো যখন আমরা দেখতে যে আমাদের ফোর্স দেওয়া আছে, আমাদের একটা টাইম দেওয়া আছে, আমরা একটা সূত্রেই মাথায় রাখবো, সেটা কি বলতো আমাদের ছিল F * T, এটাকে আমরা বলতাম বলের ঘাত। বলের ঘাত ছিল আমাদের ভরবেগের পরিবর্তন। ভরবেগ মানে কি mv - mu, ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলে আমরা m টা কমন নিয়ে ফেলি। এটা কমন নিলে দেখতে পাচ্ছি v - u আমরা দেখতে পাচ্ছি F * T। তাহলে v - u টাকে আমরা কি বলতে পারি, বেগের পরিবর্তন। তাহলে এটাই তো বলছে না, হ্যাঁ বেগের পরিবর্তন বের করতে বলছে। এখানে আমরা বলতে পারি del v হবে আমাদের উপরে হবে আমাদের F * T আর ভাগ দিব হচ্ছে আমাদের m দ্বারা। তাহলে দেখো আমাদের F * T, ফোর্স * টাইম। ফোর্স কত দেখতে পাচ্ছি F, সেটা হচ্ছে আমাদের 16। টাইম দেখতে পাচ্ছি কি, T দেখতে পাচ্ছি কি, টাইম দেখতে পাচ্ছি, টাইম হচ্ছে আমাদের 2। আর এমটা কত, এমটা দেখতে পাচ্ছি 4 কেজি। তাহলে এই হচ্ছে আমাদের জিনিসপাতি। তাহলে দেখো আমরা কি করতে পারি, কাটাকাটি করি নাকি, চলো কাটাকাটি করি। সেটা হচ্ছে আমাদের এটা কাটা 2 আর এটা কাটা 8। তাহলে 8 মিটার পার সেকেন্ড আমাদের কি ভেলোসিটি চেঞ্জ। তাহলে 8 মিটার পার সেকেন্ড হচ্ছে কি আমাদের ভেলোসিটি চেঞ্জ। দেখছো কত ইজিলি করা যায়, মানে জাস্ট একটু মাথাটা সিম্পলি একটু ঠান্ডা রাখলেই তুমি সবকিছু পেরে যাও। আচ্ছা, এই যে 8 মিটার পার সেকেন্ড, হ্যাঁ বলে দেওয়া আছে এটি গতিশীল বস্তুর সমীকরণ দেওয়া আছে। ভাই গতিশীল বস্তুর সমীকরণ x মানে কি, আমাদের সরণের সমীকরণ দেওয়া আছে। আচ্ছা বলছে 2 সেকেন্ড পর, মানে টাইম দেওয়া আছে 2 সেকেন্ড পর বস্তুটির ভেলোসিটি কত। আচ্ছা আমরা একটা জিনিস জানতাম, আমাদের সরণ যদি হয় x, তাহলে আমাদের ভেলোসিটি হবে কি জানো, এই যে সরণ যেটা আছে ওইটাকে আমি যদি সময়ের সাপেক্ষে ডিরাইভেশন করি, সময়ের সাপেক্ষে ডিরাইভেশন করলে আলটিমেটলি আমি ভেলোসিটির সমীকরণ পেয়ে যাবো, ঠিক আছে। এটাকে ডিরাইভেশন করি, আশা করি তুমি ডিরাইভেশন পড়ে আসছো। সো আমি দেখতে পাবো যে আমি সাপোজ আমি x টু দি পাওয়ার n কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, dx এর সাপেক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। এটা কি হবে জানো, পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে n টা সামনে চলে আসবে, কি চলে আসবে, n সামনে চলে আসলো, এরপরে পাওয়ারটা কমে যাবে, শেষ। পাওয়ারটা সামনে চলে আসছে, পাওয়ারটা কমে যাবে। সেম কেস এটার জন্য আমি যদি চিন্তা করি, তাহলে এটা হবে আমাদের d dt। x এর জায়গায় আমরা কি লিখবো, এটা লিখবো যে 4t² + 3t, ঠিক আছে। ওকে, তাহলে এটা যদি আমরা করি, দেখো এটাকে যদি আমি ফার্স্টে করি, তাহলে আমাদের পাওয়ারটা যদি সামনে চলে আসে, 2 যদি সামনে চলে আসে, 4 * 2 কত 8। এরপরে পাওয়ার কমে যাও, t² হয়ে যাবে কত, শুধু t। এরপরে এটাকে যদি আমি করি, দেখো পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 1টা সামনে চলে আসছে, তাহলে আমাদের হবে 3। এরপরে পাওয়ার কমে যাবে, t এর উপর 1 ছিল, 1 এর পাওয়ার 1 যদি কমে যায় কত হবে 0, তাহলে t টু দি পাওয়ার 0 কত 1, তাহলে আমাদের 3 থাকলো, ঠিক আছে। সো এটা হয়ে গেল আমাদের ভেলোসিটি সমীকরণ। এটা হয়ে গেল কি আমাদের ভেলোসিটির সমীকরণ। ভেলোসিটি সমীকরণ পেয়ে গেছি, ভেলোসিটি সমীকরণ পাইছি তো নাকি, আচ্ছা পাইলাম। এখন আমরা তাহলে এখানে আমাদেরকে টাইমটা বসাই দিলে আলটিমেটলি আমাদের বলে দেওয়া আছে যে আমাদের 2 সেকেন্ড পরে বেগ কত। তাহলে আমরা 2 সেকেন্ড পরে যদি বেগ ভেলোসিটি বের করতে চাই, তাহলে 8 * 2 + 3, তাহলে 8 × 2 = 16, 8 × 2 = 16 আর 3 কত হচ্ছে 19 মিটার পার সেকেন্ড। এই যে ডি নাম্বারটা 19 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওকে, হ্যাঁ এই যে 19 মিটার পার সেকেন্ড, এই তো শেষ। তো সো মোটামুটি আমরা সবই শেষ সলভ করার চেষ্টা করছি। আর কিছু কিছু জিনিস ছিল আমাদের সিলেবাসের বাইরে, যেমন গতিবিদ্যা থেকে ছিল, ওইগুলো আমরা আসলে কমপ্লিট করি নাই কি, বাট যতটুকু সম্ভব আমি ডিটেইলসে দেখানোর চেষ্টা করছি আর কি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে, প্লাস হচ্ছে মানে বুঝোই তো যে আমি একদম সব তো একদম ডিটেইলসে বা একদম সব তো একদম থিওরি সহ পড়াইতে পারি নাই, বাট যতটুকু পড়াইছে আলটিমেটলি তুমি যদি একটু নিজে একটু বাসায় নিজে পড়ো, একটু থিওরিটা একটু নিজে পড়ো, থিওরিটা নিজে পড়ে যদি আমাদের
ক্লাসটা দেখো, ক্লাসটা দেখলে আই গেস হেল্পফুল হবে আর কি, ঠিক আছে? সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।